বেশ, প্রত্যেককে তাহলে ওয়েলকাম করছি আমার ইংলিশ ক্লাসে। সর্বপ্রথম কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের যারা ক্লাসে রয়েছো তাদের রেগুলারিটি কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ পড়ার যে একাগ্রতা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কম দেখতে পাচ্ছি, এবং টিচারদের সাথে আলোচনা করে সেটাও বুঝতে পারলাম। সর্বপ্রথম অনেকে আমাকে প্রশ্ন করেছিলে আমাদের ব্যাচ শুরু হওয়ার সময় যে, স্যার আপনারা 6 মাসের কোর্স করাচ্ছেন কিন্তু আমাদের পরীক্ষা তো ডিসেম্বরে হবে, তাহলে আমাদের কাছে অলমোস্ট 10 মাস সময় আছে, তাহলে পরবর্তীকালে আমরা কি করব? তার উত্তরে আমি বলেছিলাম যে একটা কন্টিনিউয়াস 10 মাস জুড়ে অনলাইনে ক্লাস করা এটা খুবই কঠিন একটি বিষয়। এখন তোমার মনে হচ্ছে যে তুমি ক্লাস করতে শুরু করে দেবে, কিন্তু রেগুলারিটি তুমি মেনটেন করা যায়, যাদের একাগ্রতা এবং যাদের লক্ষ্য ঠিক থাকে তারা অবশ্যই পারে, কিন্তু অনেক সময় সেটা অনেকের থাকে না। তো সেই জায়গা থেকে আমরা 6 মাসের কোর্স করেছি যাতে 6 মাসের মধ্যেই কোর্স কমপ্লিট করে দেওয়া যায়, এবং এতে তোমাদের পরিশ্রম এবং পয়সা দুটোই সেভ হচ্ছে। কিন্তু আমি একটু অবাক হচ্ছি যে তোমাদের কিন্তু সেই যে একাগ্রতা সেটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন, এবং স্টুডেন্ট সংখ্যা যারা অনলাইনে ক্লাস করো সেটাও কিন্তু কমছে। এই বিষয়টার দিকে একটু কিন্তু মন দাও, প্রত্যেকে যারা আছো, যারা ক্লাস করছো না পরে রেকর্ড দেখবে, তাদের জন্যই রেকর্ডিংটা স্টার্ট করে কথাটা আমি বলছি। তাহলে সেই জন্য এই বিষয়টা যাতে না হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যেটা মান্থলি ফিস এপ্রিল মাসের, সেটা অনেকবার আহ, সুযোগ দেওয়া হয়েছে, অনেকজনই দেয়নি, প্রচুর জন এখন পর্যন্ত ফিস দেয়নি। আমি লাস্ট আর একটা সুযোগ দেব, তারপরে আমরা গ্রুপ থেকে তাদেরকে রিমুভ করে দেব, এবং আমরা আমাদের ক্লাস কন্টিনিউ বজায় রাখবো। এবং যারা পেড করেনি কোনো অসুবিধার জন্য বা কোনো রকম ইনফরমেশন দেয়নি, ধরে নেব যে তারা কন্টিনিউ করছে না। এটাও তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে যারা রেকর্ডিং দেখবে তারা এই বিষয়টা একটু শুনে নিও। তৃতীয়ত হচ্ছে এটা একটা কোর্স। এই কোর্সটা আমি শুরু করলাম, 1 মাস পড়লাম, আমার মনে হচ্ছে যে পরে পরীক্ষা হবে, এখন করছি না। এই জাতীয় যারা করে তারা কিন্তু আদৌ টেট পাস করতে পারে না। টেট কেন, যে কোনো পরীক্ষায় পাস করতে পারে না। তার কারণ এটা একটা লক্ষ্য আমি স্থির করেছি, সেটা পূরণ না হওয়া অবধি আমাকে সেই কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, প্রতিদিন প্রতিদিন বেসিস করে যেতে হবে, প্রতিদিন আমাকে প্র্যাকটিস করে যেতে হবে। এবার কোনোদিন একটু কম, কোনোদিন বেশি। এই এই যে একটা ধারাবাহিকতা, সেটা যদি না থাকে তাহলে কম্পিটিটিভ ফিল্ডের জন্য তুমি যোগ্য প্রার্থী নও বলেই বিবেচিত হবে। ঠিক এই কারণেই অনেক মেধা সম্পন্ন অনেক ছাত্রছাত্রী যারা সরকারি চাকরি পায় না, আবার খুব কম মেধা সম্পন্ন ছাত্রছাত্রী যাদের মধ্যে লেগে থাকার মানসিকতা আছে, যাদের মধ্যে কিছু অর্জন করার মানসিকতা আছে, তারাও ভালো ভালো চাকরি পেয়ে যায়। তাহলে এইটা একটু মাথায় রেখো। তাহলে যারা কন্টিনিউ করতে চাইছো তাদের কিন্তু পেমেন্টটা করে দিতে হবে, এবং যারা পেড করে দিয়েছো অলরেডি, বেশ কিছুজন রিসিভ পাওনি, আজকেই আমি ক্লাসের পরে আপডেট করে দেবো, এবং প্রত্যেকে রিসিভ পেয়ে যাবে। এবং আমি গ্রুপে লিখেও দেবো, যদি তারপরেও কেউ রিসিভ না পেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে। আমি যতটুকু বক্তব্য বললাম তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, তারপর আমরা পড়ার মধ্যে ঢুকছি। স্যার বলছি, আমরা যে এক্সামটা দিচ্ছি এটা কি প্রত্যেকটা কি জিমেইলে সেন্ড করব? হুম, ভালো প্রশ্ন করেছো। আমার সামনেই জিমেলটা খোলা আছে, এবং আমি এখানে নাম এবং রোল নাম্বার সমেত দেখতে পাচ্ছি যে কে কে পরীক্ষা এখানে মোটামুটি ভাবে দিয়েছো। না, আমি আজকে তো একটু অসুবিধা থাকার কারণে আমি দিতে পারিনি, শুনে নিলাম তাই। বুঝতে পেরেছি, আমরা জানি, সবই জানি। তো তুমি স্যার, প্রত্যেকবার পরীক্ষা দিয়ে যদি সেন্ড না করো, আমি বুঝতে পারছি না যে তুমি আদৌ পরীক্ষাটা দিচ্ছ কি দিচ্ছ না। জিমেলে পাঠানোর অর্থ দুটো: এক হচ্ছে তোমার একটা ডকুমেন্ট আমাদের কাছে থেকে যাচ্ছে যে তুমি ওই মার্কশিটে কিভাবে পরীক্ষা দিচ্ছ, দ্বিতীয় হচ্ছে গিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ কিনা, তৃতীয় হচ্ছে কি তুমি ওএমআর শিটে কোনো ভুল করেছে কিনা। মানে এখানে অনেকেই আছে, অনেক ক্যান্ডিডেট যারা ওএমআর শিট ফিল আপ করতে পারে না বা ফিল আপ করতেও ভুল করে। আমি বা কেউ একজন টিচার সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন করে কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে শিখিয়েও দেওয়া হয়। হ্যাঁ, মানে এই নয় যে আমি ওএমআরটা পাঠালাম কাজ শেষ, এটা না। তো ওএমআরটার ছবি তুলে পাঠাতে হবে। ঠিক ঠিক আছে। আছে। ঠিক আচ্ছা, আছে স্যার, জিম ওটা তো করতে পারি না আমি, তো ওই জন্য আমি মানে ফটো পাঠিয়ে দিই। এটা একটা সিম্পল বিষয়, যে কোনো ফোনেই ইমেল আছে, প্রত্যেকেরই জিমেল আছে। স্যার, ওটা ওটা তো পারি না, তো ওটা ইউটিউব ওটা দেখে করতে নাও পারি যে না তো। ইউটিউব দেখে নাও যে কিভাবে ইমেল সেন্ড করতে হয়, একদম সহজ বিষয়, একবার দেখে নিলে নিজেই পারবে। স্যার, আমার নাম্বার দিয়ে ওরকম যাচ্ছে না, এর আগেরটা প্রথমটা দিয়েছি হচ্ছে না, করেছিলাম পাচ্ছি ওটা, তবুও যায়নি, অনেকবার চেষ্টা করেছি। স্যার আমারটা গিয়েছে কি একটু দেখে দিবেন?
হ্যাঁ, ওখান তুমি নিজেই দেখতে পাবে, তোমার সেন্ড বক্স বলে একটা অপশন আছে, ইনবক্স আছে, সেন্ড বক্স আছে, বা আউটার আছে। সেন্ড বক্সে দেখতেই পাবে তুমি যেটা পাঠিয়েছো, কাকে পাঠিয়েছো, এটা নিজেই দেখতে পাবে। না, হোয়াটসঅ্যাপে করলে বেশি ভালো হতো স্যার, হয়তো, কারণ জিমেলে না হোয়াটসঅ্যাপ, দেখা যায় না। হ্যাঁ স্যার, ঠিক আছে, শুনে নাও বিশদ করে। ইমেল হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে পরপর সবার নাম, রোল নাম্বার সমেত পরপর আমার কাছে মেলগুলো চলে আসছে এবং পরপর সবাইকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু হোয়াটসঅ্যাপে তো আলাদা আলাদা নম্বর, সেখান থেকে তো প্রত্যেককে আমি গ্রুপ করে নিতে পারছি না যে এতজন পরীক্ষা দিয়েছে। তো তার জন্য ইমেলের সিস্টেম, না তো তোমরা হোয়াটসঅ্যাপে তো পাঠাতেই পারতে। তো হোয়াটসঅ্যাপটা সঠিক পদ্ধতি না। পিডিএফ এর মধ্যে হচ্ছে কিন্তু নাম, এটা তো রোল পাচ্ছি নাম্বার না লিখতে হলে হয়ে যেত নাকি? ঠিক আছে, একান্তই যারা পারবে না, পারছো না মেল করতে, তারা না হয় হোয়াটসঅ্যাপে করে দিও, ঠিক আছে? কিন্তু শিখে নিও, এটা একটা ঠিক সামান্য আছে। ব্যাপার, এই যুগে এসে একটা না, আমি ইমেল না এর আগে দেখতে পারাটা করেছি, কিন্তু খারাপ। এর আগে এক্সাম দিয়েছি আমি, কিন্তু এবার হচ্ছে কেন জানি যাচ্ছে না। আমি কলেজে করেছি। ঠিক আছে, তুমি একটু সেটিংটা দেখে নিও, বা দরকার পড়লে একবার জিমেল বা ইমেলের অপশন গুলো একবার দেখে নিও, নিশ্চয়ই যাবে, ঠিক আছে? তো চলো আমরা আজকে পড়ার স্যার মধ্যে আমার চলে আসি, এবার আমরা পড়া নিয়ে আলোচনা করব। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। বলছিলাম কি, যে একটা ইমেল করেছেন ওই ইমেলই তো সেন্ড করব সব হ্যাঁ, সাবজেক্টের? সব ওটাতেই, ওটাতেই করবো। ওটা দেখো, এক্সাম ফর টেট বলে লেখা আছে, মানে সব পরীক্ষার জন্য ওটাই। হ্যাঁ স্যার। আর রেজাল্টটা এর ভিতরই দিবেন না অ্যানাউন্স করবেন না? না, রেজাল্ট তো আমরা এখান থেকে দিচ্ছি না, আমরা হুম। কি দিচ্ছি, উত্তরপত্র দিয়ে দিচ্ছি, তুমি নিজেই মিলিয়ে নিতে হবে তোমাকে, ঠিক আছে? এটা আমরা মেলাবো না, তুমি মেলাবে, তুমিই ঠিক করে নেবে। স্যার আমি ম্যাথ আর ইংলিশটা দুটো সাবজেক্ট দিতে পেরেছি, আর কোনো পরীক্ষা হয়েছে কি আমি সেটা বুঝতে পারিনি আমি। অনেকগুলো পরীক্ষাই হয়ে গেছে, যারা প্রতিদিন ক্লাস করো একজন একটু বলো তো যে কি কি পরীক্ষা হয়েছে। স্যার ফার্স্ট দিন সিডিপি হয়েছে, তারপরে স্যার ইভিএস হয়েছে, তারপরে বিদেশ হয়েছে, হ্যাঁ, তারপরে ম্যাথ, তারপর ইংলিশ। বাংলা ছাড়া তারপরে বাকি সবকটাই হয়ে গেছে, বাংলাটা আগামীকাল। বাংলা পরীক্ষাটা ঠিক আছে, বাংলা বাংলা ছাড়া সব পরীক্ষা হয়ে গেছে, এবং বাংলা পরীক্ষাটা হতো কিন্তু সেদিন একটা কোনো অনুষ্ঠান ছিল, মানে কোন একটা কিছু ছিল, সেই জন্য ওই দিনটা অফ করা হয়েছে। তাহলে কালকে তোমাদের বাংলা হলে তোমাদের মান্থলি মক টেস্ট এপ্রিল মাসে সম্পূর্ণ হয়ে যাবে। 28 তারিখে মোস্ট প্রবলি রুটিন দেওয়া হয়েছিল, সেখানে টেটের অনুকরণে টেট পরীক্ষাটা বাকি থাকবে, যেটা আমি নেব। সাধারণত সেটা রবিবার পড়েছে, সেই দিন 3 ঘন্টা সময় ফাঁকা রাখতে হবে, 3 ঘন্টা মানে 2.5 ঘন্টা সময় ফাঁকা রাখতে হবে, 2.5 ঘন্টা জুড়ে পরীক্ষাটা দিতে হবে। তোমাদের সুবিধার্থে দরকার পড়লে আজকে ক্লাসের শেষে রুটিনটা আরেকবার আমি পোস্ট করব গ্রুপে, অনেকবার পোস্ট করেছি, আরেকবার পোস্ট করবে যাতে ভালো স্যার, করে দেখে নিতে পারো। স্যার তাহলে আমি সিডিপি আর ওই আপনার ক্লাসটা আমি পাইনি, ঠিক, ইভিএসটা। ওগুলো মানে সবকটাই দেওয়া আছে আমাদের গ্রুপেই আছে, তুমি যদি না পেয়ে থাকো তাতেও খুব একটা সমস্যা হবে না। আমাদের যে একটা ড্রাইভ আছে, সেখানে আমি সবকটা পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর আপলোড করে দেব, ঠিক আছে? আজকেই দেব, ক্লাসের পরে আজকেই দেব, ঠিক আছে অর্থাৎ স্যার। তুমি সবকটা প্রশ্ন উত্তর সবই পেয়ে যাবে। যে আচ্ছা, ড্রাইভের যে লিংক, তোমরা যে গ্রুপটাতে আছো আছো সেই গ্রুপের ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে মান্থলি মক টেস্ট বলে একটা ফোল্ডার পাবে। সেই ফোল্ডারের মধ্যে সবকটা পরীক্ষা এবং তার উত্তরপত্র পেয়ে যাবে। যারা পরীক্ষা দিতে পারোনি তাদের জন্য, এবং যারা পরীক্ষা দিয়েছো একসঙ্গে গুছিয়ে আর একবার তোমাদেরকে দিচ্ছি। গরমের ছুটি পড়ে যাচ্ছে 22 তারিখ থেকেই মোস্ট প্রবলি, খুব দ্রুততার সঙ্গে 22 তারিখ থেকে 15 দিনের মধ্যে তোমাদেরকে বই আকারে আমি দেওয়ার চেষ্টা করব বা পাঠাবো। সেই নিয়ে আমরা ফাইনাল মক টেস্ট যেদিন তোমাদের হবে 28 তারিখে, তার পরের দিনই শুধুমাত্র বই পাঠানো নিয়ে একটা মিটিং তোমাদের সঙ্গে করে নেব, কত টাকা লাগবে, কিভাবে নাম ঠিকানা তোমরা দেবে, এই ইত্যাদি সমস্ত কিছু ডিসকাস করে নেব। এবং তারপরে তোমরা এক এক করে সেই বইয়ের দাম এবং নিজস্ব নাম ঠিকানা ইত্যাদি সমস্ত আমাদের কাছে দেবে, তোমাদের বাড়িতে বই পৌঁছে যাবে। তারপর থেকে আর তোমাদের এই নোট নিয়ে কোনো সমস্যা হবে না, সমস্ত কিছু একসঙ্গে পাবে। কথাটা স্যার, বোঝা গেল? বলো। স্যার মান্থলি মক বলো। টেস্ট বলে কোনো ফোল্ডার নেই তো? এখন অব্দি নেই, আজকে ক্লাসটা হয়ে যাক, তারপরে আমি আপলোড করব, তারপর থেকে থাকবে। স্যার, বলো।
হ্যাঁ স্যার, বলছি যে আমাদের এই ইভ্যালুয়েশনটা কিরকম কি হচ্ছে, এটা কি মানে মাসের শেষে একটা আপনারা যদি একটা মানে র্যাঙ্ক ওয়াইজ বা কিছু করে দেন, আমার মনে হয় সেটা ভালো হয় না? মানে সেটা কতটা আমরা কি ইমপ্রুভ অ্যাপে কিছু করছে? পরীক্ষা নেব। এটা প্রথম পরীক্ষা, তো প্রথম পরীক্ষাটা হতে দাও। প্রথম পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আমরা অ্যাপে একটা পরীক্ষা নেব। অ্যাপে পরীক্ষা হলেই তোমরা র্যাঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ শতাব্দী, আমি আচ্ছা আচ্ছা। ক্লাসে আছি, ক্লাসের পরে ফোন করছি। হুম। আমি আরেকবার বলছি, র্যাঙ্কটা আমাদের অ্যাপেই পেয়ে যাবে, এবং অ্যাপে তুমি কত পেয়েছো কি পেয়েছো সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। সেটা আমাদের ফাইনাল যে মক টেস্ট সেটা হতে দাও, তারপরে তো আমরা অ্যাপেও পরীক্ষা নেব। ঠিক আছে, চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি পড়ার মধ্যে ঢুকি। প্রথমত তোমাদের একটা ইংলিশ ক্লাস আমার কাছে পাওনা আছে, অর্থাৎ আমি একটা দিন ক্লাস করাইনি, কোন একটা অনুষ্ঠান বা কিছুর জন্য হয়তো করাইনি। কিন্তু যত অব্দি আমি ইংলিশ ক্লাস করিয়েছি, যা যা কাজ দিয়েছি তোমরা এখন অব্দি সেগুলো পুরোপুরি করে উঠতে পারোনি। কারণ অনেকগুলো প্র্যাকটিস দিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত সবাই সম্পূর্ণ করে উঠতে পেরেছো বলে আমার মনে হয় না। এগুলো কিন্তু একটুখানি শেষ করে ফেলতে হবে। দ্বিতীয়ত, আজকে ক্লাস করাবো এবং তার সঙ্গে পড়াবো একটা টপিক, কিন্তু এর সঙ্গে আমরা গ্রামার পার্টের সিনোনিম অথবা অ্যান্টোনিমস এর নোট দেব, এবং সেটাও তোমাদেরকে পড়তে হবে এবং যথেষ্টভাবে খাটতে হবে। তো যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু কেউ ফেলে রাখবে না, এটা তোমাদের কাছে আমার বক্তব্য। আমার কথা যদি শোনা যায় বলো, তাহলে আমি পড়া শুরু করবো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার বলুন। চলো, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বরের দিকে হচ্ছে। খুব ভালো করে পরিশ্রম করো এবং ভালো করে খাটো। হতাশ হওয়ার কোনো জায়গা কিন্তু এখানে নেই। আর মানে প্রথম দিকে যেরকম ভাবে একটা গতি নিয়ে তোমরা এগোচ্ছিলে, সেটা যাতে কোনোভাবে না থেমে যায়। একটা দিন হয়তো ক্লাস করতে পারলে না, বা কোনো একটা অনুষ্ঠান ছিল বা কিছু ছিল, ঠিক আছে, কিন্তু আহ এটা কিন্তু দিনের পর দিন করো না। আর পরীক্ষাগুলো সবার কাছ থেকে দেখতে পেলাম না, এটা কিন্তু আমি একটু নিজেই হতাশ হলাম। তার কারণ তোমরা যদি ভালোভাবে খাটো, তোমরা যদি মক টেস্ট গুলো ঠিকঠাক দাও, আমার কিন্তু টিচারদের কাছে আরো বেশি কিছু আদায় করে নেওয়ার একটা জায়গা থাকে। যে ম্যাডাম ওরা একটা পরীক্ষা দিয়েছে, আর একটা প্রশ্ন বানিয়ে ওদের আর একটা পরীক্ষা নিন, মানে যেটা তোমাদের যে কমিটমেন্ট করা হয়েছে তার বাইরে। কিন্তু তোমরাই যদি যে পরীক্ষাগুলো অন্য নিচ্ছেন সেটাই যদি ঠিকঠাক ভাবে না নাও বা না দাও, তাহলে তো সেই এক্সট্রা কিছু পাওয়ার জায়গাটা থাকে না। কারণ স্টুডেন্ট যদি না স্যার, নিতে পারে বা না স্যার কম্প্রোমাইজ করে, বলছি তার মুশকিল। স্যার, বলছি আমার ইংলিশ যখন করবো মানে ফার্স্টে কি মানে প্যাসেজটাই আগে করবো, সেটা তো আমার যেরকম হলো মানে প্যাসেজটা করার পরে দেখছি এটা বেশি টাইম লাগলো দেখছি। আমি আর ঠিক মানে আছে, আমি এখনো বলে দিচ্ছি। ঠিক আছে, শুনতে থাকো, তুমি মিউট করে নাও। চলো পড়ার মধ্যে চলে আসছি। দেখো, আজকে যে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে, আগেও এই জাতীয় প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হয়েছিল, তোমাদের নয়, অন্য ব্যাচকে। তো এই প্রশ্নটার কঠিন নয়, আবার সহজও নয়। মিউট করতে হবে প্রত্যেককে। প্রশ্নপত্রটা কঠিনও নয় এবং সহজও নয়, এটা একটা মডারেট টাইপের একটা প্রশ্নপত্র, যেখানে অনায়াসে ঠিকঠাক ভাবে পরীক্ষা দিলে 20 থেকে 27-28 অব্দি নম্বর পাওয়া যায়। তো এই প্রশ্নপত্রটা সবার প্রথমে যে আনসিনটা রয়েছে, সেটা সাধারণত হেলেন কেলার সম্পর্কে একটা আছে। তো এটা পড়তে হবে এবং তার প্রশ্ন উত্তরগুলো করতে হবে, এবং এরপরে কিছু গ্রামারের ছোট কোশ্চেন আছে যেই টাইপের আসতে পারে সেটা, এবং তারপর আরেকটি প্যাসেজ আছে, এবং সেটাও খুব সহজ, মানে এতটা সহজ তোমাদের আদৌ টেট পরীক্ষায় আসবে না, প্রথমেই বলে দিলাম। এটা খুবই সহজ করা হয়েছে, কারণ প্রথম পরীক্ষা তোমরা দিচ্ছ, যাতে বেশি পরিমাণে নম্বর পাও, কনফিডেন্সটা গ্রো হয়, সেই কারণবশতই তোমাদের কিন্তু এত সহজ একটা প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে, যারা বলছো যে স্যার সময় চলে যাচ্ছে, মানে পারলাম না, সেটা তোমার ফল্ট, কারণ তোমার সেই প্রিপারেশনটা এখন অব্দি নেই, বা তুমি সেই লেভেলের বুঝতে পারছো না বলে এটা হচ্ছে না। এটা করলে তো চলবে না, এটা তোমাকে প্র্যাকটিস করে করে রপ্ত করতে হবে, যে আমি এত কম সময় নিয়েই ভালো স্কোর করব।
আমার ক্লাস হয়ে যাওয়ার পরে এই যে প্রশ্নপত্রটা যেটা দিয়েছি এই প্রশ্নপত্রটার উত্তরপত্র তোমাদেরকে দেব। যারা পরীক্ষা দিয়ে ফেলেছে অলরেডি তারা সেই উত্তরপত্রটার সঙ্গে মিলিয়ে নেবে এবং কে কত পেয়েছো সেটা মেলালেই বুঝতে পারবে। আর যারা পরীক্ষা দাওনি তারা অবশ্যই পরীক্ষাটা দেবে এবং দেওয়ার পর তারপরে উত্তরপত্র মেলাবে। পরীক্ষা দেওয়ার সময় এটা মনে রাখতে হবে যে পরীক্ষাটা কিন্তু আমার আধ ঘন্টার পরীক্ষা, মানে 30 মিনিটের। আমি যদি এটা 1 ঘন্টা ধরে দিই বা বেশি সময় ধরে দিই এবং তারপরে এখান থেকে আমি ধরো বেশি নম্বর পেলাম, এখানে কিন্তু কোনো কৃতিত্ব নেই, কারণ আমাকে আধ ঘন্টাই টাইম দেওয়া হয়েছে। 30 নম্বর 30 মিনিটের সময় আমি পাবো এবং 30 মিনিটের মধ্যে আমাকে উত্তর করতে হবে। তার বেশি সময় নেওয়া মানেই আমি ঠিক নই বা আমার প্রসেসটা ঠিক নেই। তাহলে এই পরীক্ষাটা তোমরা তারপরে উত্তরপত্রগুলো মিলিয়ে নিও। তৃতীয়ত হচ্ছে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্ন সবকটা অধ্যায় তোমাদের এখনো পড়া হয়নি, কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে। এই প্রশ্নগুলো সিটেট এর প্রশ্ন, চেষ্টা করবে এখানে। এবং এই প্রশ্নগুলো যে তুমি পড়াশোনা করলেই পারবে এরকম প্রশ্ন এগুলো নয়। অর্থাৎ পড়াশোনা করলেই পারবে বলতে আমি কি বোঝাতে চাইছি যে আমাদের নোট পড়ো বা যার নোট ইচ্ছা পড়ো না কেন সেটা পড়লেই যে তুমি এই প্রশ্নের উত্তর পারবে এটা নয়। তার কারণ কিছু প্রশ্ন খুব বেসিক টাইপের প্রশ্ন থাকে কিন্তু কনসেপ্ট অনুসারে তোমাকে উত্তরটা করতে হয়। ধরো আমি একটা প্রশ্ন পড়ছি, এগুলো প্রত্যেকটাই সিটেট এর প্রশ্ন, এটা বলে দিলাম প্রত্যেকটা প্রশ্নই সিটেট এর পেডাগজি নিয়েছি আমি বা নেওয়া হয়েছিল। বলেছে এই টিচার অফ ক্লাস 4 asked her learners to bring at least 2 or 3 objects from home and she asked them to exchange the object among students. একজন ক্লাস 4 এর শিক্ষিকা সে স্টুডেন্টদের বলেছিল বাড়ি থেকে 2টো বা 3টে জিনিস নিয়ে এসো এবং একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ রাম যে জিনিসগুলো আনবে সেটা শ্যামকে দিয়ে দেবে, শ্যাম যেটা আনবে রামকে দিয়ে দেবে, এরকম প্রত্যেকটা স্টুডেন্ট একে অপরকে দিয়ে এক্সচেঞ্জ করে নেবে। She now asks them to describe the object in their hands in at least 5 sentences. তারপরে টিচার বলল যে যার হাতে যে জিনিস আছে সেটা 5খানা সেন্টেন্সে বর্ণনা করো। What are the objects known as in language teaching learning material? এই জাতীয় যে অবজেক্টকে কি বলে, টিচিং লার্নিং মেটেরিয়ালস অনুসারে এই জাতীয় অবজেক্টকে কি বলে? আমি পড়াতে পড়াতে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে বলেছিলাম এবং পড়িয়েওছি এবং এই 4টে অপশনের মধ্যে সেইটা রয়েওছে। রিয়েলি তাই তো স্যার? কিন্তু এই প্রশ্নের উত্তর তুমি যদি আমাদের নোট 10-12 পড়ো তাতে চট করে আসবে না, কনসেপ্ট অনুসারে এই প্রশ্নের উত্তর তুমি পেরে যাবে। আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে রিয়েল অবজেক্ট যেটা নিয়ে আসা হয় ঘর থেকে তাদের আমরা রিলিয়া বলি। তার দেখা একটা অপশন এখানে কিন্তু রয়েছে। তাহলে এরকম ভাবে উত্তরগুলো করতে হবে এবং চেষ্টা করবে। যদি এখন ভুলও করো কোনো অসুবিধা নেই, কারণ তোমরা এখন শিখছো এবং যখনই যেটা ভুল করবে সেটা তখন মুখস্থ করে নেবে বা শিখে নেবে বা বুঝে নেবে। ঠিক আছে? ধরো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, আমার নিজের নাম দিয়ে প্রশ্নটা করেছিলাম, প্রশ্নগুলো বানানোর প্রশ্ন সিটেট এর কনসেপ্ট থেকে। বলছে মানিক ঘোষ ইজ রিডিং ফাস্ট, সে খুব দ্রুততার সঙ্গে পড়ে। লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন, কোন একটা দ্রুততার সঙ্গে পড়ে কোন একটা স্পেসিফিক ইনফরমেশন সে খুঁজছে ইন এ মেশিনারি ম্যানুয়াল। হোয়াট ইজ দিস রিডিং সাব স্কিল নোন অ্যাজ? এটা কেমন হয়, ধরো তুমি একটা পেপার পড়ছো, এবার স্ক্যানিং পেপারটা বলো। স্ক্যানিং আচ্ছা দেখি কি হচ্ছে। ধরো তুমি একটা পেপার পড়ছো, এবার পেপারের মধ্যে কি থাকে, অনেক কিছু লেখা থাকে, খেলার খবর থাকে, সিনেমার খবর থাকে, প্রতিদিনের খবর থাকে। কিন্তু অনেকে আছে যাদের এত কিছু জানার দরকার নেই, সে নির্দিষ্ট একটা স্পেসিফিক খবরকে খুঁজে বের করতে চায়। এই স্পেসিফিক যখন কোন একটা কিছু বের করতে চায় তখন সেই রিডিং কে আমরা বলি হচ্ছে গিয়ে স্ক্যানিং বলে থাকি। স্ক্যানিং মানেই খোঁজা, তার নির্দিষ্ট কোনো কিছু খোঁজা। ঠিক আছে? যেমন ধরো যেদিন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেদিন তোমরা কি করেছো, পেপার নিয়ে কোন ওয়েবসাইটে রেজাল্টটা দেখা যায় তুমি সেটাই খুঁজতে চেষ্টা করেছো, তুমি কিন্তু পেপার পড়োনি। একে আমরা স্ক্যানিং বলে থাকি। ঠিক আছে? যাই হোক, এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে। আমি একটু কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম, পরবর্তীকালে এই প্রত্যেকটা কনসেপ্টই তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধার জায়গা এখানে নেই। সর্বপ্রথম নিজেরা চেষ্টা করো। স্যার বলছিলাম যে স্যার 30 নাম্বারেরটা বলুন না একটু। এই অবধির মধ্যে কারো কোনো অসুবিধা আছে? স্যার স্ক্যানিংটা বলুন তো একবার, স্ক্যানিংটা বলুন একবার স্যার, আরেকবার বলুন। বলেই দিলাম যে যখন কোনো একটা
নির্দিষ্ট মানে অনেকগুলো একটা বইয়ের মধ্যে থেকে তুমি নির্দিষ্ট একটা তথ্য যখন খুঁজে বের করার চেষ্টা করবে, তখন সেই ধরনের পড়ার পদ্ধতিকে স্ক্যানিং বলা হয়। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট তথ্য যখন আমি খুঁজে বের করব কোন একটা পড়ার মধ্যে থেকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে স্ক্যানিং। বেশ, ঠিক আছে। এবার আমরা চলে যাব পরবর্তী অংশে। না একজন স্যার 30 নাম্বারটা বলুন না। What which are organized when one hears or sees them are রিসেপটিভ বলে, হ্যাঁ না? বলেছে যে আমাদের words receptive- which are recognized when one hears or sees them, এটার মানেটাকে বোঝানো। ধরো আমি লিখলাম এখানে একটা ছোট ওয়ার্ড লিখি কার, সিআর, তাহলে এটা একটা ওয়ার্ড। এবার এটাকে তুমি কি করেছো, পড়লে সিআর কার, কার মানে গাড়ি। তাহলে এই যে শব্দটা তুমি শিখে গেলে, কোন একটা বাচ্চা শিখে গেল, তাহলে কি আমরা কি বলবো? প্রথমে হচ্ছে এক্সপ্লিসিট বর্ণনাকারী, ইমপ্লিসিট প্রোডাক্টিভ নিজে থেকে তৈরি করেছে, আর রিসেপটিভ মানে সে গ্রহণ করেছে। অর্থাৎ এই যে কার মানে গাড়ি, এটা সে শিখে নিয়েছে। তাহলে এটা কোনটা হবে উত্তর? রিসেপটিভ। তাহলে এরকম ভাবেই একটুখানি বুঝে বুঝে করলেই পেরে যাবে। ঠিক আছে, আমি ওটাই চলো করেছি। আমরা আর প্রশ্ন নিয়ে আলোচনা করব না, আমরা চলে যাব আমাদের স্যার পড়ার মধ্যে। ইমপ্লিসিটটা কি বললেন স্যার? ইমপ্লিসিট ইমপ্লিসিট মানে কি বললেন? ইমপ্লিসিট মানে হচ্ছে গিয়ে নিজের অভ্যন্তরীণ, মানে তোমার নিজের মন থেকে কিছু তৈরি করছো, এরকম টাইপের কিছু বলতে চাইছি। হ্যালো স্যার, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই ম্যাথামেটিক্স এর যে মক টেস্টটা কিছুদিন আগে হয়েছিল স্যার, হুম। তো সেখানে অ্যান্সারও হয়তো করে দেওয়া আছে। তো স্যার যদি স্যারকে বলে যদি সলভটা যদি করা হয় স্যার, তাহলে খুব বেটার হয় স্যার। তাহলে আমাদের সময় নষ্ট হবে। আমরা তো পরপর মক টেস্ট নেব, উনি একবার সলভ করে দিয়েছেন, উত্তরও দিয়ে দিয়েছেন। এবারে একটা প্রশ্ন তোমার আটকে গেছে, তুমি করে নিলে ঠিক আছে, কিন্তু হ্যাঁ। ওনার তো সিলেবাসটা শেষ করতে হবে। প্লাস হচ্ছে তোমাদের কিন্তু অঙ্ক মানে অঙ্কের পেডাগজি পুরোটাই বাকি আছে, এবং পেডাগজিতেও অনেকগুলো টপিক, 8খানা চ্যাপ্টার আছে, মানে অন্য একটা আচ্ছা। ম্যাডাম পড়াবে পেডাগজি। আচ্ছা তো সেই জন্য আমরা যদি বারবার রিপিট করতে থাকি, ওনার ক্লাস কিন্তু লিমিটেড, না না স্যার, 6 মাস মানে উনি 24টা ক্লাস পাবে। আমি স্যার এটা ওটা বলে দিচ্ছি। বলছি না স্যার, আমি ওটা বলছি না স্যার। আমি বলতে চাইছি যে স্যার ওই স্যার যদি একটা কোনো পেজের মাধ্যমে যদি সলিউশন করে দেন, তাহলে হয়তো আমাকে ভিডিওটাও দেওয়ার প্রয়োজন পড়বে না, গ্রুপে ধরুন দিয়ে দিল। কোশ্চেনটা স্যার বলেছেন একদিন করিয়ে দেবেন। কোশ্চেন করাতেই পারে, কিন্তু উনি যদি কোশ্চেন করায়, একটা কথা মনে রাখবে, এখানে টিচারদের প্রত্যেকটা হ্যাঁ, সময়টা ক্লাসের কি কি পড়াবেন, শুনে নাও ভালো করে শোনো, কি পড়াবেন সেটা অ্যালোটেড করা আছে। ফলে উনি সবার আগে ওনার টার্গেট থাকবে সিলেবাস শেষ করা। উনি যেদিন কোশ্চেন করাবেন, মনে করবে সেই দিনটা তোমাদের ওয়েস্ট হলো, মানে এক অর্থ ওয়েস্ট হলো, তাহলে ওনার সিলেবাসটা আগে শেষ করতে হবে। সিলেবাস শেষ করার পর যদি এক্সট্রা টাইম পায়, নিজে নিশ্চয়ই করে দেবে। এবার তোমরা যেটা বলছো আলাদা একটা ভিডিও করে দেওয়া, সেটা আমি স্যারকে বলবো, ঠিক আছে? সেটা হলে তোমাদের সুবিধা বেশি হবে, তাহলে তোমাদের কোনো ক্লাস ওটা নষ্ট হ্যাঁ, হবে হ্যাঁ, না, হ্যাঁ, এক্সট্রা ঠিক একটা সুযোগ পেয়ে যাবে। ওকে, স্যার, এটা লাইভ নয় স্যার, এটা একটা যে কোনো টাইম একটা রেকর্ডেড ওই রেকর্ডেড, হ্যাঁ টেক্সটিওরে বুঝতে পেরেছি, টেক্সটিও যাতে ওখানে অ্যাপটা ডাউন হয়ে যায়, রেকর্ডেড ভিডিওটা রেকর্ডেড, ঠিক আছে, স্যারকে আমি বলবো। চলো আমরা চলে আসি পরে। তবে চেষ্টা করবে যাতে ক্লাসে যেদিন উনি অঙ্ক পরীক্ষা নিচ্ছেন, তার সেদিন তো ক্লাস উনি থাকছেন, সেদিনই যদি ওনার কাছ থেকে যেগুলো আটকে গেছে সেটা যদি আদায় করে নিতে পারো। এখন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো, প্রথম প্রথম ধরো এখন, যে আমার 30টা প্রশ্নের মধ্যে আমার 30টাই আটকে গেছে বা 25টাই আটকে গেছে, তাহলে মনে করবে তুমি কিন্তু অনেক খারাপ অবস্থায় আছো। তোমাকে ভাবতে হবে যে আমার 25টার মধ্যে আমার যদি 5টা আটকে যায় বা 10টা আটকে যায় প্রথম প্রথম, ঠিক আছে আমি ভালো অবস্থাতে আছি। কখনোই মানসিক টার্গেট এটা রাখবে না যে স্যারের কাছ থেকে আমি 30টা অঙ্কই করাবো। এবার তোমাদের ব্যাচের কি থাকে, একজন বলে এটা হয়নি, একজন বলে ওটা হয়নি, লাস্ট অব্দি 30টাই করতে হয়। কিন্তু এটা কিন্তু সঠিক প্রসিডিওর নয়, মেথডও নয়, কারণ তোমরা অনলাইনে পড়ছো যেহেতু। তোমার যাতে টার্গেট থাকে যে আমার 30টার মধ্যে আমি 5টা আটকে গেছে, 5টা আমি টিচারকে দিয়ে করাবো, 30টাই করাবো, এটা থাকলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কিছু শিখতে পারবে না। উনি 30টাই করিয়ে দেবে, আমাদের আপত্তি নেই, কিন্তু তুমি শিখতে পারবে না। হ্যাঁ স্যার, ওটা না না স্যার, ওটা বলছি না স্যার। আমি বলতে চাইছি স্যার, আমি তো সমাধান করলাম তো স্যার, সব প্রশ্ন হয়তো সমাধান করে নিয়েছি। কিন্তু আমি বলতে চাইছি যে স্যার, যে প্রশ্নগুলো হয়তো মাঝামাঝি যেগুলো পারলাম না হয়তো, সেগুলো যদি স্যার যদি ডিটেল সলিউশন দিয়ে দেন, কিংবা ভিডিওতে যদি একটা রেকর্ড দিয়ে দেন, সেটা হয়তো আরো আরো ভালো হয় বলতে গেলে। ঠিক তাই আছে, আমি ক্লাসটা হয়তো টাইম নষ্ট হলো বলবো না। বলবো স্যারকে বলবো বলবো। চলো আমরা পড়ার মধ্যে আসি। আজকে অত্যন্ত একটা সহজ টপিক আমরা পড়াবো।
সেটা হচ্ছে গিয়ে রোল অফ গ্রামার, অর্থাৎ পুরো টপিকটার নাম হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম। তাহলে চ্যাপ্টারটার মানে একটু ভালো করে বুঝে নাও। বলছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার, অর্থাৎ ব্যাকরণের যে ভূমিকা রয়েছে, কিসের উপরে ভূমিকা রয়েছে? ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের যে ভূমিকা, কি অর্থে, কি কারণের জন্য? কারণটা হচ্ছে কমিউনিকেটিং, অর্থাৎ যোগাযোগ করার জন্য, আইডিয়াস, কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি, অর্থাৎ তুমি যে ভার্বাল মানে কি, তুমি যে বলছো, মুখে বলছো, মুখে বলে যে আইডিয়া তুমি পাচ্ছ, যার মাধ্যমে তুমি যোগাযোগ রক্ষা করছো অন্য একটা মানুষের সঙ্গে, সেক্ষেত্রে ব্যাকরণের কি ভূমিকা রয়েছে। এছাড়াও সেই যে ল্যাঙ্গুয়েজটাকে তুমি লিখিত আকারে প্রকাশ করছো, সেখানে ব্যাকরণের কি ভূমিকা রয়েছে সেটাই হচ্ছে গিয়ে আমাদের এই টপিকটায় আলোচনা করার মূল উদ্দেশ্য। তার মানে এক কথায়, ব্যাকরণ পাঠের উপযোগিতা কোন একটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে লিখিত আকারে এবং মৌখিকভাবে কোনো একটি ভাষাকে সঠিকভাবে বলতে এবং লিখতে ব্যাকরণের যে ভূমিকা আছে, সেই ভূমিকাটাই আমরা আজকে এই টপিকে পড়ব। এখান থেকেও প্রতিবার একটা করে প্রশ্ন টেটে কিন্তু আসে। সর্বপ্রথম আমরা জানি যে ব্যাকরণ কাকে বলে। ব্যাকরণ হলো গিয়ে এমন একটি সায়েন্স যেখানে আমরা কোন একটি ভাষাকে শুদ্ধভাবে লিখতে, বলতে এবং পড়তে শিখবো। অর্থাৎ এটা একটা সায়েন্স, তার কারণ কোন একটি ভাষার সায়েন্স, অর্থাৎ সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে কিন্তু ব্যাকরণ বা গ্রামার। তাহলে গ্রামারের মূল উদ্দেশ্য হচ্ছে কোন একটি ভাষাকে শুদ্ধভাবে বলতে, লিখতে এবং পড়তে সাহায্য করা বা সঠিকভাবে সেই ভাষাটাকে রপ্ত করতে সাহায্য করা। অন্য একটা সংজ্ঞায় বলা হয়েছে যে the correct method of reading, writing and speaking of English language is called English grammar. এখন আমরা ইংলিশ পড়ছি তাই এটার নাম ইংলিশ গ্রামার, কিন্তু যে কোনো ভাষার ক্ষেত্রে সেই ভাষার নিজস্ব কিছু গ্রামার আছে। এমনকি যে ভাষার ক্ষেত্রে ভার্বাল কমিউনিকেশন নেই, অর্থাৎ নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ একটা এক্সাম্পল দাও তো, তাড়াতাড়ি বলো। নন ভার্বাল ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দাও। আদৌ শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো। ইশারায় বোঝানো। না, ওই ভাষাটাকে কি বলে? সাইন ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের ভার্বালি কোনো কমিউনিকেশন নেই, কিন্তু সেই ভাষাটারও কিন্তু নির্দিষ্ট গ্রামার আছে। একটু ইউটিউব সার্চ করে সাইন ল্যাঙ্গুয়েজ লিখবে, দেখবে এ কিভাবে দেখাতে হয়, বি কিভাবে দেখাতে হয়, ইত্যাদির আলাদা আলাদা মেথড আছে এবং সেটা অর্থবহ। এবং তুমি এটা মনে করতে যেও না যে যা ইচ্ছা তুমি দেখাবে, তুমি একরকম এ দেখাবে, অন্য একজন এ একরকম দেখাবে, এটা না। এটাও একটা নির্দিষ্ট গ্রামার মেনে চলে। এবং তুমি এখানে এ যেরকম পদ্ধতিতে দেখাবে, তুমি ইংল্যান্ডে গেলেও সেই পদ্ধতিতেই এ দেখাবে। অর্থাৎ যত ধরনের যারা কথা বলতে পারে না, তারা যে ভাবে কমিউনিকেট করে সেটা অলমোস্ট এই গ্রামার মেনে চলে। তাহলে এটাও এখানেও কিন্তু এক ধরনের গ্রামার আছে। তার মানে যে কোনো ভাষার ক্ষেত্রে গ্রামারটা আছে বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আছে, এটাই আমি বোঝাতে চাইলাম। এবার এই গ্রামারকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি। আমরা এখানে মূলত 5খানা ভাগ নিয়েছি, এছাড়াও আরো ভাগ আছে। মূলত 5টা ভাগে ভাগ করেছি। কি কি? একটাকে আমরা বলছি অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি মানে হচ্ছে বর্ণ শুদ্ধিকরণ, অর্থাৎ এই যে এর উচ্চারণ এ হতে পারে, এই যে বর্ণ, এর যে উচ্চারণটাকে সঠিকভাবে বলা এবং এর যে কোন প্লেসে ব্যবহার হলে কি ধরনের উচ্চারণ বিধি মেনে চলে সেটাকে শুদ্ধ করে বলার জন্য যে গ্রামার আমরা ব্যবহার করি, এটা আলাদা একটা গ্রামার বই, তাকে আমরা বলবো হচ্ছে কি অর্থোগ্রাফি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে অর্থোগ্রাফি হেল্পস, নিচে অপশন থাকবে ফর লেটার্স, ফর ওয়ার্ডস, ফর সেন্টেন্স, নান অফ দিস, এরকম কিছু একটা থাকবে। তাহলে কি উত্তর হবে? ফর লেটার্স। তাহলে এইটুখানি বুদ্ধি তোমাকে অর্জন করে নিতে হবে পড়তে পড়তে। স্যার এটাকেই কি ফোনিক সাউন্ড বলে? না, এখানে সাউন্ড বলছে না, এবার লেটার গুলোকে শুদ্ধভাবে বলতে যে সাহায্য করবে সেটা।
ঠিক আছে? সাউন্ড, তোমার তো গ্রামার বই তো এটা একটা অডিও বুক না, এটা তো একটা প্রিন্টেড বুক, সেখানে তো সাউন্ডটা আসছে না। সাউন্ডটা টিচার তোমাকে ঠিক করবে, কিন্তু ওই বইটার হেল্প নিয়েই করবে। তো সেই বইটাকে আমরা বলছি অর্থোগ্রাফি গ্রামার বুক। পরেরটা আসছি আমরা এটিমোলজি। পরেরটা আসবে শব্দ, অর্থাৎ এখানে ওয়ার্ডকে সঠিকভাবে উচ্চারণ করা শেখাবে। অ্যাপেল, বল, কার, এই যে এক একটা শব্দের এক এক রকম উচ্চারণ, সেই উচ্চারণগুলোকে সঠিকভাবে শেখানো বা প্রনাউন্সিয়েশন বা শব্দের সঠিকভাবে প্রয়োগ শেখানো হচ্ছে কি এটিমোলজির কাজ। সিনট্যাক্সটা অলরেডি তোমরা পড়ে এসছো অন্য অন্য জায়গায়। এক্ষেত্রে বাক্য গঠন শেখানো হয়, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যে অবজেক্ট বসে, বা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন হলে আগে ভার্ব চলে আসবে, তারপরে সাবজেক্ট চলে আসবে, বা কোনো কোনো ক্ষেত্রে ডবল সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে। এই যে পুরো বিষয়টা, যেখানে একটা বাক্য কিভাবে গঠিত হয় বা বাক্যর যে বিন্যাস, এইটা সম্পর্কে তোমাকে শেখানো হবে সিনট্যাক্সে, অর্থাৎ বাক্য গঠন এবং পদ বিন্যাস সম্পূর্ণরূপে শেখানো হবে সিনট্যাক্সে। নাম্বার 4 হচ্ছে প্রোনাউন্সিয়েশন, নাম্বার 4 হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন মানে তো জানো, ছেদ জ্যোতি চিহ্ন, কোথায় কমা বসবে, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় ইনভার্টেড কমা বসবে, ইত্যাদি। এরকম ভাবে প্রত্যেকটা বাক্যের এই বিরাম জ্যোতি চিহ্নগুলোকে শেখানো হচ্ছে পাংচুয়েশন বা বিরাম জ্যোতি চিহ্ন। এটার নাম দেখেই বোঝা যায় যে পাংচুয়েশন গ্রামার কি শেখায়, সেটা নতুন করে বলার কিছু নেই। আর প্রসোডি হচ্ছে গিয়ে, এটা এক ধরনের টপিক, ছন্দ প্রকরণ, এটা ইংলিশ অনার্সও আছে প্রসোডি। ছন্দ সম্পর্কে তোমার সম্যক একটা জ্ঞান এখানে অর্জন করাবে এই গ্রামারের ক্ষেত্রে। কিরকম ছন্দ, যেমন ধরো আমরা যদি বাংলা এক্সাম্পল দিই, তাহলে যেমন বলতে পারি, ধরো ইলশে গুড়ি ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুড়ি দিনের বেলায় হিম। তাহলে এই যে ডিম হিম, এই যে মিল রয়েছে, একটা ছন্দবদ্ধ একটা বিষয় রয়েছে। এরকম ছন্দবদ্ধ বিষয়গুলোকে শেখানো হচ্ছে কি এই প্রসোডিতে। এখান থেকে একটা প্রশ্ন করি, পড়িয়ে ফেলেছে অলরেডি, যে সমস্ত বাচ্চারা এই ছন্দ বোঝে না, তাদের কি ধরনের রোগ হয়? পড়িয়েছি আমি, বলো। আমরা একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম না, যে ডিসেবিলিটির উপরে? ম্যাডামও তো পড়িয়েছে, বাংলা ম্যাডামও প্রথম দিন পড়িয়েছিল। ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া তো পঠন অক্ষমতা। হ্যাঁ ওই পঠন অক্ষমতার ওই নোটটার মধ্যেই শেষের দিকে একটা ছিল, যে যারা ছন্দ বুঝতে পারে না তাদের কি রোগ হয়, কি সমস্যাটা কি বলে? ডিসপ্রেক্সিয়া ডিসলেক্সিয়া। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু নিজেরা দেখে নিও। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যদি এই জাতীয় ভাবে ভুলে যাও বা এরকম পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা আছে। এটা একটা বেসিক প্রশ্ন করলাম, এগুলো একটু দেখে নিও, পড়ানোর বিষয় কিন্তু এগুলো সব। এবার আসবো ফ্রম অ্যানাদার পার্সপেক্টিভ, মানে গ্রামারের অন্য একটি নিয়ম নীতি অনুসারে গ্রামারকে আবার আমরা 3টে ভাগে ভাগ করি। এটা মূলত পঠনের দিক থেকে আমরা গ্রামারকে 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স গ্রামার, এটা শুনেই বুঝতে পারছো লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাতাত্ত্বিক, অর্থাৎ কোন একটি ভাষা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, কোন জায়গা থেকে এটা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে কি লিঙ্গুইস্টিক গ্রামার। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কোনো ভাষার, বাংলা ভাষা বলো বা ইংলিশ ভাষা বলো, প্রত্যেকটা শব্দের তো একটা রুট থাকে। যেমন তোমরা যে ল্যাঙ্গুয়েজ শব্দটা পড়ছো, লিঙ্গুয়া থেকে ল্যাঙ্গুয়েজ এসছে। তো এই যে কোন একটা শব্দ কোথাও থেকে ডিরাইভড হয়েছে, মানে আনা হয়েছে, সেটা ল্যাটিন হতে পারে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেখান থেকে তো এসছে। একে আমরা বলি হচ্ছে গিয়ে ভাষাতাত্ত্বিক ব্যাকরণ। এই একটা এক্সাম্পল এখানে দিয়েছে, চমস্কি ট্রান্সফরমেশন জেনারেল গ্রামার। এই যে এটা একটা গ্রামার বইয়ের নাম। এই গ্রামার বইটা মূলত হচ্ছে গিয়ে ভাষাতাত্ত্বিক ব্যাকরণ, মানে লিঙ্গুইস্টিক গ্রামার, যেখান থেকে আমরা গ্রামার, কোন একটা ল্যাঙ্গুয়েজ কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কোন একটা শব্দ কোথা থেকে তৈরি হয়েছে, সেইটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, শুনতে পেয়েছো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রত্যেকেই কথা বলো, প্রত্যেকের কথা শুনলে ভালো লাগে। আছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে।
তাপসী ঘোষ আছো? তাপসী, শিউলি হ্যাঁ স্যার আছো? আছি। বেশ, ঠিক আছে। তাহলে প্রত্যেকের সঙ্গে কথা বলে ভালো লাগছে। তাহলে একটা গল্প বলি তোমাদের, শোনো। যে কোনো বলুন। সিরিয়ালে, আচ্ছা বেশ, গল্প বলি তাহলে। যে কোনো সিরিয়ালে, যেমন ধরো এই যে সিরিয়াল গুলো হয় আমাদের স্টার জলসায়, এখানে একটা কথা থাকে না যে প্রথমেই লেখা থাকে যে সব চরিত্র এখানে কাল্পনিক, যদি এই চরিত্রের সঙ্গে বাস্তবে কারো বা কোনো জায়গার সঙ্গে মিল পাওয়া যায় সেটা নিছক কাকতালীয়, এরকম একটা লেখা ওঠে না? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই যে কাকতালীয় শব্দটা আমি বললাম, এই শব্দটা তুমি হয়তো ভাবছো যে আহ, একটা শব্দ যেটা আমরা এখন অভ্যস্ত হয়ে পড়ছি। কাকতালীয় মানে হচ্ছে গিয়ে কেউ নিজে থেকে এটা করেনি, মানে কেউ ইচ্ছা করে এটা করেনি, কোনোভাবে একসঙ্গে মিলে গেছে বা হয়ে গেছে, এটার মানে এটা কাকতালীয় মানে এটা। কিন্তু এখানে কোনোভাবে ঘটে গেছে, এটা এখানে কোনো কাকও নেই আর তালও নেই। এই শব্দটা তাহলে কোথা থেকে আসলো? তো আমার কাছে একটা ডিকশনারি আছে, আগে হয়তো গল্প করেছিলাম, এখন 115 বছর পুরনো একটা ডিকশনারি আছে, সে একটা বিশাল বড় হিস্ট্রি। আমি আমার মাধ্যমিকের সময় কিনেছিলাম, পরে একদিন গল্প করব। একটা পুরনো ডিকশনারি কিনেছিলাম কলেজ স্ট্রিট থেকে, সেটা একটা বিপ্লবী ডিকশনারি ছিল। তো সেটার বয়স 115 বছর, সেই বইটার গল্প বলছি তোমাদের। সেই বইটা এত সুন্দর একটা বই, যেখানে অক্ষরগুলো ওই কাঠে ছাপানো হতো না একটা সময়, সেটা দিয়ে ছাপানো, মানে প্রিন্ট গুলো ওরকমই। তো সেখানে লেখা আছে কাকতালীয় শব্দটা কোথা থেকে আসলো, এর পিছনে একটা গল্প আছে। কি গল্প? প্রাচীন যুগে যখন ব্রাহ্মণরা সকালবেলা কি করতো, স্নান করে তারপরে মন্দিরে পুজো করতে যেত। তো একদিন একজন ব্রাহ্মণ, এবং স্নান করতো সাধারণত নদীতে, নদীর পাড়েই মন্দিরগুলো হতো। তো এই নদীর পাড়ে একটা মন্দিরে পুজো করবেন বলে তিনি স্নান করতে নেমেছেন ঘাটে, ঘাট থেকে নদীতে। ওই ঘাটের পাড়ে একটা তাল গাছ ছিল, আর সে তার পুরনো ধুতিটা পরে নেমেছে, একটা নতুন ধুতি ওই তাল গাছের তলায় সে রেখে স্নান করতে নেমেছে। তো ডুব দিচ্ছে একটা দুটো, হঠাৎ করে যখন ডুব দিয়ে উঠেছে তখন দেখছে যে একটা কাক উপরে তাল গাছের তাল পেকেই ছিল, ওই তালের উপরে বসছে, আর একটা তাল খসে পুরো ধুতিটার উপরেই পড়েছে, আর তাল ফেটে গেছে এবং ধুতিটা পুরোপুরি নোংরা হয়ে গেছে। তখন এই ব্রাহ্মণ হঠাৎ করে কাকটাকে দেখে আর তাল পড়েছে এটাকে দেখে এই শব্দটা প্রথম উচ্চারণ করেছে কাকতালীয়। অর্থাৎ হঠাৎ করে এটা ঘটে গেছে, এখানে কাকেরও কোনো দোষ নেই, কাক তো বসতেই পারে, আর তালেরও কোনো দোষ নেই, কারণ তাল পেকে গেছে তাই পড়তেই পারে। তাই আকস্মিক ভাবেই এই ঘটনাটা ঘটে গেছে, তার মানে এটা একটা কাকতালীয় ঘটনা। এই একটা নতুন শব্দের জন্ম হলো, এবং সেই শব্দটা মুখে মুখে প্রচলিত হতে হতে আজকে একটা শব্দ আকারে আমরা শুনতে পাচ্ছি বা টিভিতেও দেখতে পাচ্ছি। তাহলে গল্পটা ভালো লাগলো? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে আমি একটা শব্দের গল্প তোমাদের বললাম, ওই বইটার মধ্যে এরকম হাজারো শব্দের গল্প আছে যে কিভাবে শব্দগুলো তৈরি হয়েছে। তার মানে নিশ্চয়ই এরকম ভাবে কোনো শব্দ তৈরি হয়েছে কোনো না কোনো ভাবে। এইটা যে গ্রামার বইয়ে পাওয়া যায় তাকে আমরা লিঙ্গুইস্টিক গ্রামার হিসেবে বর্ণনা করব। কিন্তু আমার কাছে ওটা গ্রামার বই নয়, আমার একটা ডিকশনারি। কিন্তু ডিকশনারিতে তো ব্যুৎপত্তিগত সেই শব্দের অর্থ কিভাবে তৈরি হয়েছে, সেই শব্দ কত প্রাচীন, এগুলো সবই লেখা আছে ওই বইটার মধ্যে। যেহেতু একটা ভ্যালুয়েবল বই, তার জন্য এই গল্পটা তোমাদেরকে আমি বলতে পারলাম। পরের যে গ্রামার বইটা আমাদের কাছে আসবে সেটার নাম হচ্ছে টিচার্স গ্রামার। টিচারদের পড়াতে গেলে অনেক গ্রামার বই লাগে, সেটা হাই লেভেলের থট তার মধ্যে থাকে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউনিভার্সিটি গ্রামার অফ ইংলিশ বাই কোয়ার্ক র্যান্ডর্ফ এট অল, এটা পুরো নাম একজনের, তার লেখা একটি গ্রামার বই। এই গ্রামার বইয়ে মূলত আমরা শিক্ষকদের জন্য বা টিচারদের জন্য আমরা বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয় আমরা জানতে পারি। অর্থাৎ টিচার্স গ্রামার এই বইটার মধ্যে, এই বইটা থেকে আমরা টিচারদের শিক্ষিত করার জন্য বা আরো হাইলি নলেজ প্রদান করার জন্য এই বইটা তারা অবশ্যই দেখতে পারেন। এবং নাম্বার 3 হচ্ছে কি স্টুডেন্টস গ্রামার। টিচারদের গ্রামার থাকলে স্টুডেন্ট গ্রামার তো থাকবেই, এটা তোমরা প্রত্যেকেই পড়ে এসছো। যেমন নেসফিল্ডের গ্রামার,
যেমন পিকে দে সরকারের গ্রামার, এই হচ্ছে প্রত্যেকটা গ্রামার বইয়ের নাম। এবং এবং এই গ্রামার বইগুলো মূলত এই যে টিচার গ্রামার দেখতে পাচ্ছ বা অক্সফোর্ডের গ্রামার শুনতে পেয়েছো, হয়তো শুনেছো বা জানো, এই গ্রামার বইগুলো থেকে সরলীকরণ করে বা সহজ করে স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে এই গ্রামার বইগুলো কিন্তু লেখা হয়েছিল, এবং সেটা নেসফিল্ডও করেছিলেন এবং পিকে দে সরকারও করেছিলেন। এবং পিকে দে সরকারের এই গ্রামারের পিছনেও অনেক বড় হিস্ট্রি আছে, উনি এমনি এমনি গ্রামার বই লিখতে যাননি। পিকে দে সরকার ইনি তো বাংলাদেশী, একটা অফিসের কেরানি ছিলেন উনি, কিন্তু সেই অফিস ছিল ইংরেজদের। তো ইংরেজদের অফিস, সেখানে ইংলিশ পত্রিকা আসতো, কিন্তু সেই ইংলিশ পত্রিকা বাঙালিদের তো পাত্তাই দিত না, এবং কেরানি বলে কথা, তো তখন পড়তেও দিত না। তো তখন তিনি একদিন অপমানিত হই, এবং তিনি খুব পারদর্শী ছিলেন ইংলিশে, যে বাঙালিদের ইংলিশ শেখাতেই হবে, এরকম একটা মানসিকতা নিয়ে তিনি একটা গ্রামার বই লিখতে শুরু করেন, এবং বেশ অনেক দিন সময় লেগেছিল, বোধহয় 6 না 7 বছর। তো সেই সময় নিয়ে তিনি এই গ্রামার বইটা লেখেন, এবং সেই বইটা একটা একটা মিরাকেল বুক হিসেবে কাজ করে, যেটা 100 বছর পরও সবার কাছে সমানভাবে সমাদৃত। অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে, তখন বাংলাদেশ এবং ভারত একটাই দেশ ছিল, এবং সেটা তিনি প্রকাশ করেছিলেন একটা সংস্থার মাধ্যমে এই দেশেরই, কারণ তখন এই দেশ এবং ওই দেশ একই দেশ ছিল, এবং সেই বইটা সমাদৃত হয় উভয় দেশে, বাংলাদেশ এই দেশ সব দেশেই এই বইটা সমানভাবে পিকে দে সরকারের বই পাওয়া যায়। কিন্তু তার পিছনে হিস্ট্রি আছে, উনি এমনি এমনি বইটা তৈরি করতে যাননি, এবং বইটা উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন ইংরেজদের গ্রামার বই দেখেই। কিন্তু ইংরেজদের গ্রামার বই দেখে ইন্সপায়ার্ড হলেও তিনি সেটাকে সরলীকরণ করে, যাতে বাঙালিরা বা যারা খুবই কম পড়াশোনা জানে তারা যাতে বুঝতে পারে এবং শুদ্ধভাবে ইংলিশ বলতে পারে, মূলত বলা এবং পড়তে পারে, সেই কারণে তিনি এই বইটা বানিয়েছিলেন, যেটা এখন অনেক বিখ্যাত, বা তোমরাও পড়েছো, তোমার বাবাও পড়েছে, তার বাবাও পড়েছে, এরকম ভাবে বংশ পরম্পরায় চলে যাচ্ছে। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বেশ, এইবার ডেভিড ক্রিস্টাল বলে একজন ভাষাবিদ এবং ব্যাকরণবিদ, তিনি এই গ্রামারকে আবার 6টা ভাগে ভাগ করেছেন। এই 6টা ভাগের মধ্যে সর্বপ্রথম যে ভাগটা আছে তার নাম হচ্ছে ডেসক্রিপটিভ গ্রামার। শুনেই বুঝতে পারছো, বর্ণনাকারী গ্রামার। A grammar that describes the uses of language without any judgment whether any used is right or not. তিনি বর্ণনাকারী একটা গ্রামার বইয়ের কথা বলেছেন, যেখানে যে কোনো শব্দ বা যে কোনো বাক্যের ডেসক্রাইব করা হয় বা বর্ণনা করা হয়, কিন্তু সেই বর্ণনাটা সঠিক না বেঠিক সেটা সেখানে বলা নেই। অর্থাৎ আমি আরেকটু সহজ ভাবে তোমাদেরকে বলি। ধরো এখানে আমি স্পোকেন ইংলিশ ক্লাস করাচ্ছি, তো এখন স্পোকেন ইংলিশ ক্লাসে কি হয়, ব্যাকরণটাকেও এতটা গুরুত্ব দেওয়া হয় না, সেখানে গুরুত্ব দেওয়া হয় যে তুমি উল্টো দিকের মানুষকে তোমার মনের ভাষা বোঝাতে পারছো কি পারছো না। এখন তুমি যদি বলো আই ইট রাইস, তুমি হয়তো এট বলে ফেললে, আই এট রাইস, সেক্ষেত্রে কোনো ভুল এখানে ধরা হয় না। এখানে দেখা হয় যে তুমি অ্যাকচুয়ালি তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারছো কিনা, যে আমি ভাত খেয়েছি বা ভাত খেয়েছিলাম ইত্যাদি। তাহলে এখানে আমি জাজমেন্ট করতে বসিনি যে তুমি এই যে শব্দটা ব্যবহার করেছো ইট বা এট, এটা সঠিক না বেঠিক। তাহলে এই জাতীয় বর্ণনা করার যে গ্রামার বুক রয়েছে তাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ গ্রামার। পেডাগজিক্যাল গ্রামার খুব ইম্পর্টেন্ট, টেট পরীক্ষায় আগের বছরও প্রশ্ন এসেছিল, প্রশ্নপত্র খুলে দেখতে পাবে যে পেডাগজিক্যাল গ্রামার কি বা এর ফাংশন কি। পেডাগজি কথার মানে হচ্ছে গিয়ে সায়েন্স অফ টিচিং, অর্থাৎ যে গ্রামারে কি থাকবে, স্পেশালি ডিজাইন ফর টিচিং, অর্থাৎ এই টিচিং কথাটা থাকবেই। টিচারদের টিচিং করার জন্য যে গ্রামার বই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এন্ড ডেভেলপিং অ্যান অ্যাওয়ারনেস ফর মাদার টাং, অর্থাৎ মাতৃভাষার সঙ্গে সংযোগ রেখে যে ভাষা তুমি কোনো একটি শিশুকে শেখাচ্ছ, সেই ভাষার সঙ্গে মাতৃভাষার সংযোগ রেখে সব থেকে উত্তম বা সব থেকে ভালো কোন পদ্ধতির মাধ্যমে শেখানো যায়, সায়েন্টিফিক্যালি যে গ্রামার বই বর্ণনা করে
তাকে আমরা পেডাগজিক্যাল গ্রামার বলে থাকি। ইট ইজ কল্ড টিচিং গ্রামার অ্যান্ড ইজ ইউজড ইন স্কুল। অর্থাৎ এটা হচ্ছে পড়ানোর জন্য একটি গ্রামার বই, যেটা স্কুলে ব্যবহার করা হয় অবশ্যই টিচিং পদ্ধতিকে আরো বেশি পরিমাণে এনহ্যান্স করার জন্য, সায়েন্টিফিক করার জন্য, সহজ করার জন্য এবং নির্ভুল করার জন্য। বলতে পারছি? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। বাকিরা আছো না ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ স্যার আছি। আছি। পড়া ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগছে স্যার। বেশ বেশ এনার্জেটিক মনে হয় না আমাকে সব সময়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তো তোমাদের একটু এনার্জেটিক থাকতে হবে। হ্যাঁ বেশ, স্যার, আর একটা পড়া স্যার একটা কথা জিজ্ঞাসা করতে পারি স্যার? অবশ্যই করতে পারো, বলো। স্যার বলছিলাম যে 2022 সালে ধরুন আমাদের আমি যেখানে ধরুন থাকি সেটা তো বীরভূমের একদম বলতে গেলে ঝাড়খণ্ডের পাশেই বলতে গেলে। হুম। তো সেখানে হয়তো বিশেষভাবে বিএড এর থেকে ডিএলএড দের সংখ্যা অনেকটাই বেশি। এবারে কাল না পরশু স্যার একটু কলেজে তাদের সাথে দেখা হলো, দিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল যে এখন মানে ওরা এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছে যে 2023-এর প্রশ্নপত্র দেখে যে আর কেউ আর চট করে আর প্রিপারেশন নেওয়ার কথা 10 বার হয়তো ভাবছে যে যত দিন যাবে হয়তো প্রশ্নপত্র একটু কঠিন হবে। আমি ভাবলাম কিংবা ওদিকে বললাম যে সে তো অবশ্যই, কারণ দিনকে দিন কম্পিটিশন বাড়ছে। তারপর আরেকটা জিনিস, যারা বিএড অলরেডি কমপ্লিট করে নিচ্ছে তারাও আবার ডিএলএড এ ভর্তি হচ্ছে, মানে নতুন করে আবার অ্যাডমিশন নিচ্ছে বলতে গেলে। তো এখানে একটা জিনিস তাদেরকেও বললাম যে এরকম ভাবে যদি প্ল্যাটফর্মে যদি আসতে হয়, আমি আপনাদের সেখানে নাম্বারও শেয়ার করেছি অলরেডি প্রায় 10 থেকে 12 জনকে। সেটা আমাদের ভাই, সেহেতু আমাদের ডিএলএড হয়তো করছে, নতুন ভর্তি হয়েছে আগের বছর। তো ওদের মনে একটাই সংযত যে সেই প্ল্যাটফর্মে যদি আমি আসি হয়তো পাস করব না করব না, এরকম প্রশ্নপত্র হচ্ছে, কি করবে না করবে। কিন্তু আমি ওনাদেরকে একটা কথাই বললাম যে আমি আপনাদের যতদিন ক্লাস করেছি এত সুন্দরভাবে হয়তো আপনারা বোঝান, এত সুন্দরভাবে আপনারা হয়তো করান, কিন্তু আপনাদের পারফরমেন্সে কিংবা আপনাদের ডিরেকশন যদি কেউ যদি ভালোভাবে যদি এইগুলো যদি প্রিপারেশন নিয়ে যেতে পারে, হয়তো এর থেকে আর কিছু বেটার হতে পারে না। বেশ, ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যারা পড়ান প্রত্যেকেই তো টেট ওরিয়েন্টেডই মানুষজন, মানে তারা নিজেরা টেট পাস করে চাকরি করছে, একাধিকবার চাকরি পেয়েছে অনেকেই, এবং সরকারি চাকরি পেয়েছে। তো সেই জায়গা থেকে তারা এই বিষয়টা সম্পর্কে দক্ষ, তাই তারা তো করবেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা ক্লাস 9-এ একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। এই পৃথিবীটা না একটা এমন জায়গা, তুমি যখন জন্মগ্রহণ করেছো তার মানে তুমি প্রতিযোগিতার মধ্য থেকেই গেছো। এমনকি জন্মগ্রহণের সময় না, জন্মগ্রহণের আগে থেকেই তুমি প্রতিযোগিতার মধ্যে আছো। জন্মগ্রহণের আগে থেকেই তুমি প্রতিযোগিতার মধ্যেই ছিলে, এবং তার সেই পদ্ধতির প্রতিযোগিতার মাধ্যমে তোমার জন্ম কিন্তু হয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে আমাদের কঠিন যত প্রশ্নই হোক না কেন, আমাকে টিকে থাকতে হবে। কোথাও যদি আমি প্রথমেই ভেবে নিই যে প্রশ্ন কঠিন হচ্ছে, আমার কি হবে, তাহলে তুমি অ্যাকচুয়ালি এটার জন্য যোগ্য মানুষ নও। এটা প্রথমেই তোমাকে ধরে নিতে হবে। যেমন ধরো, যদি আমি একটা এক্সাম্পল দিই, যখন পুকুরে ব্যাঙাচি হয় তখন কত হয়? প্রায় 50,000 1 লাখ ব্যাঙাচি তৈরি হয়। এবার তার মধ্যে বেশিরভাগটা অন্যান্য মাছেরা খেয়ে নেয়। যারা বাঁচে তাদের মধ্যে কিছুজন ছোট ব্যাঙ হিসাবে যখন উপরে উঠে আসে, আবার কিছু অন্য প্রাণী বা অন্যান্য পাখিরা খেয়ে নেয়। আরেকটু যখন বড় হয় কিছু মানুষের পায়ের তলায় চাপা পড়ে মরে যায়। আলটিমেটলি গিয়ে খুব কম সংখ্যক ব্যাঙই পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে পারে, এবং তারা আবার বংশ বিস্তার করে এবং স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে মারা যায়। তার মানে এই যে একটা পূর্ণাঙ্গ ব্যাঙ হলো, এ কিন্তু অনেক ধরনের প্রতিকূলতা পেরিয়ে 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 এসে তারপরে তার জীবনকে ধারণ করতে পেরেছে। তাহলে তোমার জীবন, আমাদের জীবন, প্রত্যেকের জীবনে ভীষণ পরিমাণে স্ট্রাগল রয়েছে।
এর কোনো একটা স্টেপে যদি তুমি হেরে যাও তাহলে ওই সময় তোমাকে হয় সাধারণ জীবনযাপনের তোমাকে চলে যেতে হবে, নাহলে তুমি একটা হেরে যাওয়া মানুষে পরিণত হবে। এখন চয়েস হচ্ছে তোমার, যে তুমি হেরে যাবে না তোমাকে এগিয়ে যেতে হবে। যদি আমাকে জিজ্ঞেস করো, প্রতিকূলতার পরিবেশের মধ্যে চরম ভাবে তো আমি গেছি। তা যখনই আমার মনে হতো আমি হেরে যাচ্ছি, আমি আর পারছি না, তখন আমি নিজেকে প্রশ্ন করতাম আমি কি হেরে যাব? তখন আমার মন বলতো না, তুই হেরে যাওয়ার জন্য জন্মাসনি। আমি আবার নতুন করে খাটতাম। আমি যতবার নিজেকে প্রশ্ন করতাম আমি কি হেরে যাব, আমার মন বলতো না, তুই হেরে যাওয়ার জন্য কোনোভাবেই এখানে আসিসনি, তোকে এগোতে হবেই। আমি নতুন করে এগোতাম। তো আমি কখনোই, আমার মন আমাকে বলেনি যে যতই কঠিন পরিস্থিতি হোক আর যেটাই হোক যে তুই হেরে যাবি, এটা কোনোদিন বলেনি। তা আমার প্রশ্ন সেটা, যখনই মনে হবে কঠিন প্রশ্ন হচ্ছে নিজেকে প্রশ্ন করো, যতই কঠিন প্রশ্ন হোক, আমি কি এই পরীক্ষাটায় পাশ করব না বা এই প্রতিযোগিতার মধ্যে আমি থাকবো না, তোমার মন কখনোই তোমাকে বলবে না যে না থাকবি না। বলবে হ্যাঁ, তোকে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং তুই পারবি এবং তুমি অবশ্যই সফল হবে। এটাই হচ্ছে মন্ত্র, আর কিছু দরকার নেই লাইফে। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ স্যার, স্যার ঠিক ঠিক স্যার। চল নেক্সট। 3 নম্বরে আছে পার্সপেক্টিভ গ্রামার, অর্থাৎ নির্দেশ করা। পার্সপেক্টিভ মানে গ্রামার দ্যাট গিভস দ্য রুলস অফ কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। পার্সপেক্টিভ মানেই হচ্ছে কি বিধিসম্মত বা নিয়ম সম্মত একটা গ্রামার। এক্ষেত্রে যে গ্রামার ব্যবহার তুমি করবে সেটা পুরোপুরি গ্রামাটিক্যাল নিয়ম মেনেই তোমাকে করতে হবে। রেফারেন্স গ্রামার তো জানোই। রেফারেন্স মানে হচ্ছে আমরা রেফারেন্স বুক পড়েছি, একটা বই পড়ি তার কিছু রেফারেন্স বুক পড়েছি। এক্ষেত্রে কোন একটা শব্দ ধরো তোমার আটকে গেছে, বা কোন একটা শব্দ তুমি একটা বইয়ে দেখতে পাচ্ছ এর মানে এরকম রয়েছে, তুমি সেই শব্দটার আরো কিছু ডেপথ মিনিং জানতে চাইছো, তখন তুমি কিছু রেফারেন্স বুক দেখতে পারো বা গ্রামার বই দেখতে পারো, তাকে আমরা রেফারেন্স গ্রামার বলি। A grammatical description that tries to be as comprehensive as possible so that it can be used as a reference book for those who want to establish a grammatical rule. যে সমস্ত গ্রামার বই পড়ে আমরা গ্রামারের একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করতে পারি বা একটা বেসিক কনসেপ্টে আসতে পারি, সেই ধরনের গ্রামার বইকে আমরা রেফারেন্স গ্রামার বই হিসেবে ধরবো। এবং নাম্বার 5 হচ্ছে theoretical grammar, তাত্ত্বিক গ্রামার, a grammar approach that goes beyond the study of any individual language and determines the inherent rules of analysis. এটার মানে হলো গ্রামারের তুমি নিয়ম নীতি অনেক কিছু পড়ে ফেলেছো, কিন্তু এর তো একটা ব্যবহার রয়েছে। এবার ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় অনেক নিয়ম নীতির এদিক ওদিক ঘটিয়ে থাকি, বা বা এদিক ওদিক ঘটিয়ে থাকি, বা আমরা সেটার পরিবর্তন ঘটিয়ে থাকি, এবং সেটা যুগ অনুসারে সেটার পরিবর্তন ঘটেও থাকে। তখন যে গ্রামার বইটা আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি তাকে আমরা তাত্ত্বিক গ্রামার বই বলে থাকি। যেমন ধরো আগেকার যুগে মেয়েকে বলা হতো ঝি। যেমন ধরো বললো যে সমীর বাবুর ঝি, ঝি মানে ছিল মেয়ে, কিন্তু বর্তমানে ঝি মানে কি এসে দাঁড়িয়েছে? বাড়ির কাজের লোক, তাই না? যুগের পরিবর্তন এই শব্দটার, এগুলোর একটা টার্ম আছে, এগুলো পড়েছো তোমরা অলরেডি। এই শব্দটার এই শব্দটার অনুন্নতি ঘটেছে, অর্থাৎ শব্দটা আগে যে অর্থে ব্যবহৃত হতো তার থেকে নিম্ন মানের কোন একটা শব্দে পরিণত হয়েছে। আবার ধরো প্রাচীন যুগে যে কোনো বাড়িকে বলা হতো মন্দির। মন্দির মানে একটা থাকার জায়গা, কিন্তু পরবর্তীকালে ভগবানের থাকার জায়গা বা দেবতাদের থাকার জায়গাকে আমরা বলছি মন্দির। এখন আর তুমি যে বাড়িতে থাকো সে বাড়ি যতই সুন্দর দেখতে হোক, আমি বলবো না যে তুমি মন্দিরে থাকো, কিন্তু ভগবানের থাকার জায়গা রাস্তার পাশে যতই খারাপ হোক, ভগবান একজন দাঁড়িয়ে আছেন, হয়তো মাথার উপরে কিছুই নেই, সেরকম একটা প্লাস্টিক দেওয়া রয়েছে, কিন্তু তাও আমি তাকে বলবো মন্দির, তার মানে ভগবানের থাকার জায়গা। তাহলে এই শব্দটার উন্নতি ঘটেছে। তাহলে এরকম ভাবে আমরা কখনো কখনো
কোনো শব্দ আমরা লিখিত আকারে যদি সঠিকভাবে ব্যবহার করি না কেন, সেই শব্দগুলোর যুগের পরিপ্রেক্ষিতে তার নিয়ম নীতির কিছু পরিবর্তন ঘটে এবং সেটা গ্রামার বইয়ে সেটার সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। সেই ধরনের যে ব্যাখ্যা পাওয়ার জন্য যদি সেই শব্দগুলোর সম্পর্কে আমরা জানতে চাই, যে গ্রামার বই পড়াশোনা করবো তাকে আমরা থিওরিটিক্যাল গ্রামার বলবো। অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতির চেঞ্জেস আমরা ধরে ফেলতে পারবো থিওরিটিক্যাল গ্রামারের মাধ্যমে। এবং সর্বশেষ যে গ্রামার বই তার নাম হচ্ছে কি গতানুগতিক গ্রামার বা ট্র্যাডিশনাল গ্রামার, যেটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। A grammar that uses based on earlier grammars of Latin and Greek adapted to some other language, often inappropriately. আমরা বেশিরভাগ যে গ্রামার বইগুলো পড়ি, যেমন অক্সফোর্ডের গ্রামার পড়ি, অন্যান্য বই পড়ি, এই বইগুলো বেশিরভাগই ল্যাটিন এবং গ্রিক থেকে হুবহু ভাবে কিছু শব্দকে নিয়ে বা কিছু বিষয়গুলোকে নিয়ে আমরা গ্রামার বই হিসাবে সেটাকে লিখেছি বা গণ্য করেছি। এই গ্রামার বইগুলোকে আমরা ট্র্যাডিশনাল গ্রামার বই হিসেবে ধরেছি। এই বইগুলো আমরা গতানুগতিক ভাবে যুগ যুগ ধরে পড়াশোনা করে আসছি বা পড়ছি, একে আমরা ট্র্যাডিশনাল গ্রামার হিসেবে বর্ণনা করি বা বলি। ওকে, বোঝা গেল? কারো কোনো প্রশ্ন? স্যার বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পূজা বসাক শুনতে পাচ্ছ? পূজা ঘোষ, রূপালী, হ্যাঁ শোনা যাচ্ছে। সমাপ্তি, হ্যাঁ স্যার প্রিয়া মজুমদার, সিরিন, সিরিন সাবনি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বেশ, ঠিক আছে। পরের অংশ চলে যাই। এবার আসবে যে আমরা গ্রামার কিভাবে পড়বো, প্রিন্সিপাল অফ গ্রামার টিচিং। এটার মানে হলো আমরা ক্লাসে বাচ্চাদের কিভাবে গ্রামার শেখাবো। এটা খুব বাংলায়ও লেখা আছে, তোমরা নিজেরাও খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। মানে উপরের ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে দেওয়া আছে। টিচিং গ্রামার মানে গ্রামারটা আমরা ক্লাসে কিভাবে পড়াবো। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে, প্রতিবারই আসে। প্রথমে প্রশ্ন আসবে যে গ্রামার কিভাবে পড়াবো। এটা একটা উত্তর সবার প্রথমে অপশনগুলো থাকবে, যে অপশনগুলো যেটা থাকবে ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, কনটেক্সট মেথড, এরকম থাকবে। সবার প্রথমে মনে রেখো যে ইন্ডাকটিভ মেথড মানে হচ্ছে কি উদাহরণ থেকে এক্সাম্পল থেকে আমরা ডেফিনিশনে যাই। এইটা হচ্ছে গ্রামার পঠনের সব থেকে ভালো পদ্ধতি। অথবা যদি উত্তরে থাকে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, মানে ইন্ডাকটিভও থাকবে কিছুটা, ডিডাকটিভ থাকবে, এটা উত্তর হতে পারে। অর্থাৎ দুটো মেথডের মিশ্রণকেও আমরা অনেক সময় কাজে লাগাই। তো যাই হোক, আমরা এখানে পড়বো বিস্তারিত ভাবে। সবার প্রথমে আসবে টিচিং ইন কনটেক্সট। এটার মানে হলো গ্রামার আলাদাভাবে পড়ার থেকে, যে এটার নাম টেন্স, এটা হচ্ছে নাউন, ইত্যাদি ইত্যাদি পড়ার থেকে, আমরা যদি কোনো একটা টেক্সট পড়াচ্ছি বাচ্চাদের, তখন টেক্সট পড়াতে পড়াতে যদি আমরা কনটেক্সট অনুসারে পড়াই, মানে ধরো টেক্সট পড়াতে পড়াতে কোথাও একটা পেলাম হচ্ছে গিয়ে রাম, তার মানে বললাম এই যে রাম পেলে জানো, এই রামটা হচ্ছে গিয়ে একটা নাম, ইংলিশে একে বলা হয় নাউন। এবার যেহেতু রাম বলতে নির্দিষ্ট একটা কারো নাম বোঝায়, আমাদের ক্লাসে কি কারো নাম রাম আছে? হয়তো একজন বা দুজন হাত তুললো, তার মানে রাম বলতে আমরা কাকে বোঝাচ্ছি? দেখো, ওকেই বোঝাচ্ছি। তাহলে একে আমরা বলি প্রপার নাউন। এরকম ভাবে আরো নাউন আছে, এবং কনসেপ্ট বলে দিলে এবং একটা করে শিখিয়ে দিলে, তাহলে তুমি কি করেছো এখানে? তুমি এখানে গ্রামার ক্লাস করাচ্ছ না, তুমি পড়াচ্ছ কোনো টেক্সট ক্লাস, বাট কনটেক্সট অনুসারে তুমি তাকে নাউনটাও শিখিয়ে দিতে পারলে। এই জাতীয় যে পদ্ধতি, তাকে আমরা বলা হয় টিচিং ইন কনটেক্সট। অর্থাৎ গ্রামার আমি কনটেক্সট অনুসারে বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারি। কিন্তু এই পদ্ধতির কিছু খারাপ দিক আছে। বলো তো কি খারাপ দিক? স্যার কিছু জানলোই না, অথচ সে ইয়ে করতে থাকলো। মানে গ্রামারের ধরুন সে পার্টস অফ স্পিচ জানলো না, অথচ পুরো প্যাসেজ পড়ছে বা ইয়ে করছে। পার্টস অফ স্পিচ তো তুমি তো নাউন তাকে শেখাচ্ছ পার্টস অফ স্পিচের, এবং তুমি যদি আরো শেখাতে পারো তাহলে তুমি 8টা পার্টস অফ স্পিচ বলেও তো দিতে পারো, শেখাতেও তো পারো। কিন্তু এটা তো খারাপ দিক না। তোমার উদ্দেশ্য তো রামটা কি সেটা শেখানো, তোমার তো পুরো গোটা গ্রামার বইটা তো শেখানো এখানে উদ্দেশ্য না।
এবং তুমি রামটা কি এবং কোথা থেকে এসছে, কি জাতীয় নাউন, সেটা তুমি যথেষ্ট পারদর্শিতার সঙ্গে শেখাতে পেরেছো এবং বাচ্চাটির আরো খুব ভালোভাবে এটা মনে থাকবে, তার কারণ যেহেতু কনটেক্সট অনুসারে সে এটা রাম পেয়েছে। বরঞ্চ তুমি গ্রামারে গিয়ে যদি এই ধরনের বকবক করে যেতে, নাম যে কোনো নামকে নাউন বলে, তারপরে আসতো নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, এটা বরঞ্চ অনেক, এটা বরঞ্চ কিছু মনে থাকতো না বাচ্চাটির। কিন্তু এটা কোনো খারাপ দিক না, তুমি যেটা বলেছো। আমি বলছি এর কিছু অবশ্যই কিছু খারাপ দিক আছে, কি আছে বলো? প্রশ্ন আসে অনেক সময় যে গ্রামার ইন কনটেক্সটের কিছু খারাপ দিক আছে, এরকম একটা কি হতে পারে, কি কি ব্যাপার তোমাদের কি ডিএলএড এ তো সেগুলো ছিল কিছুটা, স্যার বলো। সময় বেশি লাগে এই 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 প্রবলেমটা কি? হ্যাঁ, কিছুটা ঠিক বলেছো। এক্ষেত্রে কি হবে, যে টেক্সট তুমি পড়াচ্ছিলে সেই টেক্সটের মাঝখানে যেহেতু তুমি রাম থেকে চলে গেছো নাউনে, তাহলে সেই টেক্সটের যে একটা গতি রয়েছে সেই গতিটা ক্ষুণ্ণ হবে এবং সময় তো বেশি লাগবেই, এবং তোমার যে আসল উদ্দেশ্য টেক্সট সম্পর্কে একটা ইন্টারেস্ট গ্রো করা, সেটাই স্টুডেন্টদের কাছে থাকবে না। তাহলে এই পদ্ধতির এটা হচ্ছে একটা খারাপ দিক, যে তোমার টেক্সটটা এগোবে না, কারণ টেক্সট তো তোমাকে শেষ করতে হবে পরীক্ষার সময়, কিন্তু তুমি টেক্সটের মধ্যে গ্রামার ঢুকিয়ে নিয়েছো, তার মানে তোমার টেক্সটটা সঠিক সময় শেষ হবে না। টেক্সটের যে একটা রসবোধ রয়েছে, যে কোনো সাহিত্যের রসবোধ থাকে, একটা গতি থাকে, একটা ইন্টারেস্ট বিষয় থাকে, সেটা সম্পর্কে স্টুডেন্ট হারিয়ে ফেলবে। তার কারণ তুমি টেক্সটের মধ্যে রাম থেকে চলে গেছো নাউনে, তার মানে টেক্সটের যে একটা ধারাবাহিকতা ছিল সেটা ক্ষুণ্ণ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে, এটা একটা খারাপ দিক। পরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ টিচিং। এটা একটু আগেই বললাম, প্রথমে এক্সাম্পল দেব, তারপর আমরা চলে যাব কোন একটা সংজ্ঞাতে। এই জাতীয় পদ্ধতিকে আমরা বলেছি ইন্ডাকটিভ মেথড। গ্রামার পড়ানোর ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেথড, যেখানে আমরা কোনো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা চলে যাব তার সংজ্ঞাতে। যেমন একটু আগে রাম, এটা একটা এক্সাম্পল, সেখান থেকে আমরা সংজ্ঞাতে চলে গেছিলাম, যে যখন কোনো নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে তখন তাকে আমরা বলে দিচ্ছি প্রপার নাউন, ব্যক্তিকে বোঝাচ্ছে বস্তুকে নয়। তাহলে এই যে নির্দিষ্টভাবে বলছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একে আমরা ইন্ডাকটিভ মেথড আকারে ধরছি বা বলে থাকি। এটা একটি উৎকৃষ্ট পদ্ধতি গ্রামার শেখানোর ক্ষেত্রে। মিনিং ফোকাসড টিচিং, এটা একটা বুঝে নাও। দ্য ফোকাসড is on the meaning rather than on forms. It means is interesting and continues to be so. It is possible to start an acquisitions of a grammar. This automatic learning could be unconscious in nature. এটার মানে হলো মিনিং ফোকাসড, মানে হলো অনেক বাচ্চারা কোন গ্রামারের নিয়ম কিছুই জানে না বা জানানোর দরকার নেই। কোনো একটি বিষয়ের মানে যদি তুমি তাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারো, তাহলে সে ওই রকম পদ্ধতিতে অন্য গ্রামার গুলো সে করে ফেলতে পারবে। তাহলে সেক্ষেত্রে তাকে আমরা মিনিং ফোকাসড গ্রামার বলে থাকি। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম এর, এর অর্থে অফ প্রিপোজিশন বসে, তাহলে এই এটা যদি তুমি কাউকে শিখিয়ে দিতে পারো, তাহলে ধরো আমি বললাম যে রামের ছেলে, তাহলে বললাম রামের ছেলে, তাহলে সন অফ রাম, এরকম কিছু একটা হবে। তাহলে এর অর্থেই অফ বসছে, তার মানে এক্ষেত্রে তার নিয়ম নীতি খুব বেশি জানার দরকার পড়ছে না, সে মিনিং এর উপরে জোর দিচ্ছে, মানের উপরে জোর দিচ্ছে, যে রামের, শ্যামের ইত্যাদি হলেই অফ হয়ে যাচ্ছে। তাহলে এই জাতীয় শিক্ষাকে আমরা বলেছি মিনিং ফোকাস। এরকম ভাবে অনেক গ্রামার শেখানো যায় এবং এর জন্য নিয়ম নীতির প্রয়োজন হয় না। আনকনসিয়াস মেথড, মানে এক্ষেত্রে তার রুলস এন্ড রেগুলেশনস এর উপরে নির্ভর না করে সে অনেক কিছুই শিখতে পারে, কিন্তু তার নিয়ম সে জানে না। বিশেষ করে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের, তারা অনেক ক্ষেত্রে অনেক কিছুই পেরে যায়, কিন্তু তাদের নিয়ম যদি বলতে পারো, তারা নিয়ম অত ওই অর্থে জানে না, কিন্তু তারা অনেক কিছু পেয়ে যাবে। তুমি ভয়েস চেঞ্জ করতে দাও, করে ফেলবে, কিন্তু অনেক সময় অনেক নিয়ম তারা বলতে পারে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। তো কারণ ওই অর্থে অতটা রুলস এন্ড রেগুলেশনস ওই স্কুলগুলো তো ওইভাবে শেখানো হয়নি বা হয় না, তো সেই জন্যই। আমরা চলে যাব পরের অংশে। ফ্লুয়েন্সি টু বি ফলোড বাই অ্যাকুরেসি। What is being referred to here is accuracy factor in language used. The opposite end of the dichotomy is the fluency factor. এটা মানে হচ্ছে কি fluency to be followed by accuracy. তোমার যেরকম গ্রামারটার সঠিকভাবে বলতে হবে, তার সঙ্গে একটা গতিও এখানে থাকবে। Accuracy means ability to produce grammatically correct sentence, and fluency means the ability to organize ideas coherently.
Fluency according to the CLT method is to be promoted before accuracy can be demanded. অর্থাৎ যে গ্রামারের মাধ্যমে আমরা কিছু ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি দুটোকে সঠিকভাবে আমরা একসঙ্গে এগোতে পারি, তাকে আমরা এই ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকুরেসি হিসেবে ধরে নিতে পারি। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যখন তুমি কথা বলছো বা কিছুটা লিখছো, তোমার যেরকম অ্যাকুরেসি থাকবে সেরকম তুমি সঠিকভাবে সেটাকে প্রেজেন্টও করতে পারবে। এই শিক্ষাটাই হচ্ছে গিয়ে গ্রামারের মূল শিক্ষা। অর্থাৎ এটা তুমি মৌখিক ভাবেও করতে পারো। মূলত ছোট বাচ্চাদের কোন একটা গল্প তুমি পড়ালে বা কিছুটা শেখালে, তারপর তুমি তার নিজের সম্পর্কে বলতে বললে সেই গল্পটা অনুসারে সে অনেক ক্ষেত্রে গড় করে বলে দিতে পারবে। তাহলে এই ফ্লুয়েন্সি অ্যাকুরেসির উপর এক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে গ্রামার টিচিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এখানে পুরো বাংলায় লেখা আছে, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা এখানে নেই। বলো এর মধ্যে কি অসুবিধা আছে? কার কোন প্রশ্ন থাকলে বলো। স্যার সিএলটির ফুল ফর্ম কি স্যার? কে বলবে বলো। হ্যাঁ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। সেলটা একটা মেথড, শেখাবো পরে। তোমাদের একটা টপিক আছে ল্যাঙ্গুয়েজ মেথড শেখানো, সেখানে এই সমস্ত সবই আছে। আচ্ছা, আজকে তো এই নোটটা পড়বে, তার সঙ্গে আমি একটা সিনোনিমের নোট দেব। একটা সিনোনিমের নোট দিচ্ছি। সিনোনিম তো মুখস্থ করতে হবে, এক্ষেত্রে তো অন্য কোনো অপশন তোমাদের হাতে নেই, এটা তোমরাও জানো আমিও জানি। তো এই সিনোনিমের নোটটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এখানে টোটাল 11টা পেজ দিচ্ছি, পেজ আরো আছে, আপাতত 11টা পেজই দিচ্ছি। নোটটা দেখতে পাচ্ছ তো? স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ। ইয়েস স্যার। এবার বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র পড়তে হবে, মুখস্থ করতে যেও না, তাহলে কোনো কোটাই মনে থাকবে না। এটা এমন ভাবে পড়বে যাতে অপশনস দেখলেও তোমার কাছে একটা মনে পড়ে যায়, আবার ভুলেও যাতে তুমি না যাও। কিন্তু যদি মুখস্থ করতে যাও তাহলে তুমি কোনোটাই মনে থাকবে না, কারণ এখানে 11টা পেজ আছে, প্রত্যেকটা পেজে মিনিমাম ধরে রাখো 50টার উপরেই আছে, তার মানে অনেকগুলোই আছে। এখানে 600 থেকে 700 সিনোনিম এখানে আছে। তো 600 থেকে 700 সিনোনিম তো মুখস্থ করা পসিবল না। এটা আস্তে আস্তে রপ্ত করবে এবং প্রতিদিন যদি একটা করে পেজ পড়ো সেটাই এনাফ। একেবারে 11টা পেজ পড়তে গেলেও কোনোটাই মনে থাকবে না। কিভাবে পড়বে তোমাদের সুবিধাতে বাংলায় মিনিংটাও দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো অ্যাডেপ্ট, এর মানে হচ্ছে দক্ষ, এর একটা সিনোনিম তো জানোই স্কিলফুল। এরকম ভাবে তোমাকে পড়তে হবে, অর্থাৎ কোনটা শব্দ এবং তার বাংলা মানে এবং তার সঙ্গে সঙ্গে তার একটা সিনোনিম তোমাকে পড়তে হবে। যেমন ধরো কর্ডিয়াল, কর্ডিয়াল মানে হচ্ছে খুব আন্তরিক বা বন্ধুত্ব সুলভ বা বন্ধু সুলভ, তাহলে মানে এখানে মিত্র সুলভ লেখা আছে, তার মানে এটা বুঝতেই পারছো ফ্রেন্ডলি। তো এরকম ভাবে প্রত্যেকটা মুখস্থ করবে। ঠিক আছে, বড় কোনো প্রশ্ন থাকলে বড়। না স্যার আপাতত নাই, আগে পড়ি তারপর। আচ্ছা, এগুলো একটুখানি পড়লে তোমাদের ওই যারা বলছিলে যে আনসিন গুলো পড়ে বা কম্প্রিহেনশন গুলো পড়ে কিছু মানে বুঝতে পারছি না, আশা করবো এখান থেকে এই 1100 সিনোনিম মুখস্থ করলে এখান থেকে অনেক সিনোনিম বা অনেক শব্দ তুমি আনসিনের মধ্যে পাবে। তাহলে যত বেশি তুমি এটা পড়বে তত বেশি তুমি আনসিন গুলো বুঝতে পারবে। তার কারণ আনসিনের শব্দ কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তুমি এটা যদি পড়ো, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এখানে টোটাল 700 সিনোনিম আছে, আমি ধরে নিলাম, তুমি তার মানে অ্যাকচুয়ালি 1400 নতুন শব্দ শিখে যাচ্ছ। কিছু জানা আছে তোমার, তাও 1400 কেন বলো তো? দেখো এখানে একটা আছে ডিসলাইক, মানে তো তুমি জানোই ঘৃণা করা। হেট মানে ধরো তুমি জানো, তার মানে অ্যাকচুয়ালি তুমি দুটো দুটো করে শব্দ এখানে শিখতে পারছো। তার মানে 700 থাকলে 1400, তার মানে নতুন নতুন অনেক শব্দই তুমি এখান থেকে শিখে যাবে এবং তুমি তার সঙ্গে সঙ্গে আমাদের যে কম্প্রিহেনশন সেটাও ভালো করে বুঝতে পারবে। ওকে, পয়েন্ট বোঝা গেল? স্যার বলছি যখন প্রশ্ন পরীক্ষা দেবো তখন কি আগে মেসেজ করবো নাকি পেডাগজি করবো? সবার আগে প্যাসেজে করবে। পেডাগজি তো করতে পারবেই, প্যাসেজ করতেই বেশি সময় লাগে। আর যদি তোমার মনে হয় যে আমি পেডাগজিতে বেশি দক্ষ, মানে পেডাগজিতে আমি বেশি স্কোর করতে পারবো বা আমি সবকটা পারবো, তাহলে তুমি পেডাগজিও করতে পারো।
সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করবে। বোঝা গেল? পেডাগজির পরিমাণটা তো বাধা এখন নেই। কমিয়ে দিয়েছে, মানে ওইটা হ্যাঁ, করা মানে মনে পেডাগজি হয় বোকামি হবে সেক্ষেত্রে। প্রথমত পেডাগজির পরিমাণ কম আছে। আমরা আজকে পরীক্ষা হয়তো অনেক বেশি দিয়েছি, 15টা মেনটেন করেছি, 15টা পেডাগজি, 15টা কম্প্রিহেনশন দিয়েছি। কিন্তু পরীক্ষার সময় তো 2, 3, 5টা পেডাগজি দেয়। তাই যদি তুমি ভাবো যে আমি পেডাগজি করবো, তাহলে পেডাগজি খুঁজতে খুঁজতেই তোমার আরো 5 মিনিট সময় এক্সট্রা নষ্ট হয়ে যাবে। তাই সেটা না করে যেরকম ভাবে দেওয়া আছে কম্প্রিহেনশন সেভাবে পরপর করবে, তারপরে যেখানে পেডাগজি পাবে সেখানে পেডাগজি করবে। তো বুঝতে পেরেছো? Yes, sir. ওকে। আজকের নোট হিসেবে সিনোনিম এবং গ্রামার এর যে রুলস অফ গ্রামার এগুলো সবকটা কিন্তু গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। নোটগুলো একটুখানি নিয়ে নিও। আমি আগেও বলেছি, আবারও বলছি, নোটগুলো কিন্তু নিজের দায়িত্বে নিজের ইমেলে অথবা নিজের গুগল ড্রাইভে সেভ করে রেখো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডিলিট হয়ে গেলে কিন্তু পুনরায় আমার কাছ থেকে সহজে পাবে না। স্যার আমি কি বলছি ওগুলো কিভাবে কিভাবে রাখবো ওগুলো? আমার তুমি তো সব তোমার মানে ফোনে সেভ করে রেখো। হ্যাঁ? ফোনে সেভ করে রেখো, অথবা কি করে গুগল ড্রাইভে রাখতে হয় ইত্যাদি এগুলো একটু ইউটিউবে ঘেটে দেখে নিও। আচ্ছা, এবার চলে আসি নেক্সট অপশানে। এখানে 20টা প্রশ্ন আছে, সহজ প্রশ্ন, খুব বেশি কঠিন না। প্রত্যেকটার উত্তর দেওয়া আছে, এটা একটু নিজেরাই করবে। আমি 2-1টা প্রশ্ন একটু ধরিয়ে দিচ্ছি, সহজ, একদমই সহজই আছে। ধরো এই পড়ার মধ্যে থেকেই আছে। প্রথমে বলেছে যে গ্রামার বুক বাই নেসফিল্ড, এটা কিসের এক্সাম্পল? একটু আগে আমরা পড়ে এসেছিলাম। নেসফিল্ডের গ্রামার কিসের এক্সাম্পল? বলছে ডেসক্রিপটিভ গ্রামার, প্রাসপেক্টিভ গ্রামার, জেনারেল আর ট্রান্সফরমেশনাল গ্রামার, কোনটা? অপশন ডি স্যার, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন তো নয়। প্রেসক্রিপটিভ বিয়েরটা পার্সপেক্টিভ মানে নির্দেশ করে, মানে নির্দিষ্টটা লক্ষ্য রেখে যেটা পড়া হয়, স্যার জেনারেটিভ। পার্সপেক্টিভ গ্রামার এক্সাম্পল। না, জেনেটিক মানে বংশগত হবে, এসব হবে না কিন্তু। পার্সপেক্টিভ গ্রামার এক্সাম্পল স্যার। আচ্ছা, পরে একটা প্রশ্ন করি। ধরো নাওএডেজ গ্রামার টিচিং শুড নট বি, নট বলেছে, নট দেওয়া থাকলে কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বে। বলছে বর্তমানে গ্রামারটা পড়ানো উচিত নয় কোন মেথডে? অপশনে ডিডাকটিভ, কন্টেক্সচুয়াল, রুল ড্রাইভেন। ডিডাকটিভ যে বলে দিয়েছো, একটু ভালো করে অপশনগুলো পড়ো। বলছে পড়ানো উচিত নয় কোন মেথডে? ডিডাকটিভে, ইন্ডাকটিভে, কন্টেক্সচুয়াল এবং রুল, নিয়মগত ভাবে, কোনটা হবে? রুল ড্রাইভ। রুল ড্রাইভ। ডিডাকটিভ। ডিডাকটিভ মানে আগে সংজ্ঞা মুখস্থ করতে হবে, তারপরে উত্তর করতে হবে, তাই তো? আমার ডিডাকটিভ মেথড। আচ্ছা, এখানে একটা রুল ড্রাইভেন বলেছে, এটা কিন্তু ডিডাকটিভ মেথডের মধ্যেই পড়ে। অর্থাৎ আগে নিয়ম মুখস্থ করবো, তারপরে কি করব, সংজ্ঞায় যাব। কিন্তু এটা আমরা উত্তর নিলাম না, তার কারণ এখানে মূলত মেথড জানতে চেয়েছে, যে টিচিং শুড নট বি কোন মেথডে পড়ানো উচিত না। তার মানে এই রুল ড্রাইভেন কোনো মেথডের মধ্যে পড়ে না। ইন্ডাকটিভ, ডিডাকটিভ, কন্টেক্সচুয়াল ইত্যাদি গুলো মেথডের মধ্যেই পড়ে, তাই উত্তর ডিডাকটিভ হয়ে গেল। এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা একটুখানি করে প্র্যাকটিস করে নেবে। স্যার আগের কোশ্চেনটা একটু জান না স্যার? কত নম্বর? 2 নম্বর। হ্যাঁ বলো। নেসফিল্ডের গ্রামার, প্রফেশনাল গ্রামার যেটা, তো ওটাতে স্যার মানে ইংলিশ গ্রামারের ইয়ের করে তো আর মানে গ্রামারটা লিখেছে আর কি, তো সেই ক্ষেত্রে আমি বললাম অ্যান্সারটা। আচ্ছা এখানে একটা পার্সপেক্টিভ গ্রামার তো ছিল, এই যে পার্সপেক্টিভ গ্রামার, এ গ্রামার দ্যাট গিভস দ্য রুলস অফ কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ওখানে যেহেতু অপশন গুলো আছে, যে গ্রামারে আমরা সঠিক নিয়ম নীতি বিধিসম্মতভাবে শিখতে পারি, তাহলে নেসফিল্ডের গ্রামার হচ্ছে সঠিক বিধিবদ্ধভাবে নিয়ম নীতি আমরা শিখি। সেখানে আমরা ডেসক্রিপটিভ মানে বর্ণনা আমরা পাই না, এখানে নিয়ম নীতিই শিখি। জেনারেলিটিভ মানে হচ্ছে সবকিছুকে একসঙ্গে মিশ্রণ করে, এরকম গ্রামার বই এটা নয়। আর ট্রান্সফরমেশনাল গ্রামার মানে অন্য ভাষা থেকে অনুদিত করে গ্রামার বই, ট্রান্সফর্ম করা হয়েছে এরকম গ্রামার বই এটা না। তাহলে এই তিনটের মধ্যে সব থেকে নিয়ারেস্ট উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রামার, যেটার মাধ্যমে থেকে আমরা নিয়ম নীতি সম্পূর্ণ শিখি। যে কোনো নেসফিল্ডের গ্রামার বই খুলে দেখবে সেখানে নিয়ম নীতি শেখানো হয়েছে, তার জন্য এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রামারের এক্সাম্পল। বেশ, ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? বলো। না, এখান থেকে কোনো প্রশ্ন নেই। বাকিদের
নাই, ঠিক আছে। আমরা যত অব্দি গ্রামার পড়িয়েছি প্রত্যেকটা একটু ভালো করে, মানে যত অব্দি আজ অব্দি পড়িয়েছি প্রত্যেকটা লেসনই ভালো করে পড়ে নিও, পড়াগুলো ফেলে রেখো না। আর স্যার মক টেস্টের উত্তরপত্র আমি দিয়ে দিচ্ছি স্যার গ্রুপে, যারা পরীক্ষা দেওনি তারা কিন্তু আগে পরীক্ষা দিয়ে তারপর উত্তরপত্র মেলাবে। স্যার আমার একটা আলাদা প্রশ্ন আছে, মানে আছে স্যার, একটা বক্তব্য আছে। বলো। স্যার আপনার কাছে 12 এর 11-12 এর যেটা নতুন সিলেবাস, তার সিলেবাস আছে স্যার? নতুন সিলেবাস আমার কাছে ছিল, কিন্তু নতুন সিলেবাস তো এবছর থেকে কার্যকরী হচ্ছে না। না এই বছর না, এর পরের বছর, মানে 11-এ যারা উঠছে। হ্যাঁ আমার কাছে ছিল।